আচ্ছা দেখো, আমরা তোমাদের একটা বৃত্তকে একটা সরলরেখা কী শর্ত সাপেক্ষে স্পর্শ করবে বা কী শর্ত সাপেক্ষে সেট করবে বা কী শর্ত সাপেক্ষে বৃত্তের বাইরে দেওয়া যাবে, এই জিনিসটা দেখতেছিলাম। এখানে আমরা দুইটা ওয়েতে দেখতে পারি। একটা হচ্ছে তোমাদের সরলরেখার লম্ব দূরত্ব দিয়ে, আর দ্বিতীয়টা হচ্ছে তোমাদের ওই সমীকরণ সমাধান করার মাধ্যমে আর কি, বা তুমি বলতে পারো যে নিশ্চাকটা দেখে বা নিশ্চাকের মান দেখে। সো এখন চলো এই জিনিসটাকে আমরা আরেকটু এক্সটেনশন করি। এক্সটেনশন বলতে এরকম, যেমন ধরো এরকম আমরা আরেকটু এক্সটেনশন করবো আর কি। তবে মেইন কনসেপ্ট বা মেইন থিমটা কিন্তু ওইটাই, যে আমরা দুইভাবে দেখতে পারি। একটা হচ্ছে যখন আমরা দেখলাম ডি ইকুয়াল টু আর হয়, বা লম্ব দূরত্ব কেন্দ্র হতে আমার সরলরেখার লম্ব দূরত্ব বা স্পর্শকের লম্ব দূরত্ব যখন, বা সরলরেখাটির লম্ব দূরত্ব যখন আমার ব্যাসার্ধের সমান হয়, তখন কি হয়, আমার সরলরেখাটাকে বৃত্তকে স্পর্শ করে। আর যখন তোমার কি হয়, যখন হচ্ছে ডিটা আমার আর থেকে ছোট হয়, তখন আমার কি হয়, সরলরেখাটা হচ্ছে আমার ওই বৃত্তকে ছেদ করে চলে যায়। আর যখন আমার কি হয়, ডিটা আর থেকে বড় হয়, তখন আমি দেখছি যে আমার এই সরলরেখাটা বৃত্তের বাইরে দেওয়া যায়। ওই একভাবে দেখছি। আর দ্বিতীয়ভাবে হচ্ছে তোমার সরলরেখার সমীকরণ আর বৃত্তের সমীকরণকে আমরা সমাধান করছি। সো আমরা সমাধান করতে গিয়ে কী করছি, একটা দ্বিঘাত সমীকরণ পাইছি। সো ওই দ্বিঘাত সমীকরণে আমার কী হয়েছে, যে আমরা তো জানি যে দ্বিঘাত সমীকরণকে সমাধান করলে আমার দুইটা মান আসার কথা, যেমন x1 একটা মান আসে, x2 একটা মান আসে। সো এখন ওই মান দুইটা কেমন হবে বা ওই মান দুইটার রূপ কেমন হবে, এটা আমরা বোঝার জন্য নিশ্চয় একটা দেখে, বা রুটের ভিতরে যে তোমাদের b² - 4 ছিল ওই জিনিসটা দেখি। সো ওইটা আমাদের যদি প্লাস আসে রুটের ভেতরে, বা নিশ্চয় প্লাস আসে, বা ডি ইকুয়াল টু প্লাস আসে, তখন দেখি দুইটা বাস্তবায়ন পাই, তার মানে কি আমার সরলরেখাটা বৃত্তটাকে সেট করবে। দেন আমরা দেখি হচ্ছে যখন রুটের ভিতরে 0 পাই বা নিশ্চয়কের মান 0 হয়, তখন কি আমার ওই দুইটা মান কিন্তু আমার একই আসে, মানে প্লাস দিয়ে যে মান পাই মাইনাস দিয়ে আমি, মানে x1 আর x2 কিন্তু সমানই আসে তোমরা বলতে পারো, বা x এর একটা মান পাই, তার মানে কি আমার ছেদবিন্দু একটা মানে কি আমার সরলরেখাটা বৃত্তটাকে স্পর্শ করবে। আর 3 নম্বরে যেটা, আমরা যখন নিশ্চয় একবার নেগেটিভ বা রুটের ভিতরে আমরা যখন নেগেটিভ পাই, তখন সেটা হয় কি আমার বলতে পারো তোমার অবাস্তব, বা আমরা ওখানে কোনো বাস্তব মান পাই না, ওটা অবাস্তব বা কাল্পনিক বা জটিল, বা তোমরা বলতে পারো যে কমপ্লেক্স নাম্বার। সো এরকম আমরা দুইভাবে দেখতেছিলাম। সো ওই জিনিসটাকে আমরা একটু এক্সটেনশন করতেছি। যেমন ধরো আমাদের আমি একটা বৃত্ত নেই, তোমাদের খুবই সুপরিচিত একটা বৃত্ত, বা সবচেয়ে সহজ বৃত্ত যেটাকে আমরা বলছি বৃত্তের সরল সমীকরণ। এত দুঃখজনক এই বিষয়টা। সো এরকম আমি একটা বৃত্ত নিলাম ধরো। সো ধরো আমার এই বৃত্তের সমীকরণ হচ্ছে এরকম ধরো x² + y² = r²। এটা হচ্ছে আমাদের ধরো 1 নং বৃত্ত। সো এখন আমার যদি বৃত্তের সমীকরণ এটা হয়, বৃত্তের কেন্দ্র এটা, তাহলে অবশ্যই আমি এই কেন্দ্রের ব্যাসার্ধ জানি। এর কেন্দ্র হবে আমার কি, মানে মূল বিন্দু কেন্দ্র হবে হচ্ছে আমাদের 0,0 তে, আর ব্যাসার্ধ হবে হচ্ছে আমার r। সো তোমরা এতটুকু জানো, ব্যাসার্ধ হচ্ছে আর। যদি বৃত্তের সমীকরণ এটা হয়, বা কেন্দ্র 0,0 আর ব্যাসার্ধ আর হলে আমার বৃত্তের সমীকরণ হয় x² + y² = r²। সো এটা ছিল হচ্ছে আমাদের একদম বৃত্তের সরল সমীকরণ। এখন আমি এবার আরেকটা সরলরেখা নেই। সো সরলরেখা তো আমার যে কোনো একটা সরলরেখা আর কি, y = mx + c। তোমাকে একটা সরলরেখা দেওয়া আছে y = mx + c, ঠিক আছে, একটা সরলরেখা দেওয়া আছে। এখন এই যে সরলরেখাটা দেওয়া আছে, বা আমি এইখানে যদি লিখি, যে এখানে লিখলে আসলে ছবি দেখাতে কষ্ট হবে। ধরো y = mx + c, এটা আমার একটা 2 নং সরলরেখা দেওয়া আছে। এখন তোমাকে আমি কিছু কোশ্চেন করি আর কি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে এরকম, যে 1 নাম্বার তোমাকে যদি এরকম একটা কোশ্চেন করি, যে কি শর্ত সাপেক্ষে আমার সরলরেখাটি বৃত্তটাকে স্পর্শ করবে। এখন আমার কথা হচ্ছে, যেহেতু আমি তোমাকে শর্তগুলো শিখিয়ে দিয়েছি, অবশ্যই তোমাদের কোশ্চেনেরগুলো অ্যান্সার পারার কথা। যেমন তুমি প্রথমে বলতে পারো যে কি শর্ত সাপেক্ষে সরলরেখাটি, মানে y = mx + c সরলরেখাটি বৃত্তকে স্পর্শ করবে। এটা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন, যে কি শর্ত সাপেক্ষে
সরলরেখাটি বৃত্তটাকে স্পর্শ করবে। সেকেন্ড কোয়েশ্চেন হবে এরকম, মানে আমার মেইন কথা হচ্ছে এই চ্যাপ্টারের 80-90% ম্যাথ হচ্ছে তোমাদের স্পর্শক নিয়ে, জ্ঞানীয় আছে বাট ওটা খুব কম। দ্বিতীয় হচ্ছে তোমাকে বললো যে দেখো কী শর্ত সাপেক্ষে, এটা আমি বুঝতে পারলাম, দেন তোমাকে জিজ্ঞেস করলো যে এরকম যে স্পর্শক যদি করে, মানে স্পর্শ যদি করে তাহলে স্পর্শকের সমীকরণ চাইলো আর কি। যেমন স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এটা একটা ম্যাথের মতো আর কি, মানে এইরকম সেম টাইপের ম্যাথগুলো তোমাদের আছে। সেই মানে থার্ড ডে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা স্পর্শ বিন্দু নির্ণয় করা। স্পর্শ বিন্দু নির্ণয় করো, যদি স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দু নির্ণয় করো। মানে এইরকম 3 টাইপের ম্যাথ বলতে পারো যে সবচেয়ে বেশি থাকে। সো এখন যদি এরকম হয়, সো তোমাকে আর কি কখনো দেখা যায় স্পর্শ বিন্দু দেওয়া থাকে, কখনো আমার স্পর্শ বিন্দুটা নির্ণয় করতে বলে আর কি। সো এখন দেখো আমরা যে একদম ইনিশিয়ালি যে জিনিসটা শিখছি সেটা হচ্ছে, যদি তুমি এটাকে হ্যাঁ ডি বা লম্ব দূরত্ব দিয়ে তোমরা এটা করতে পারো, কোনো সমস্যা নেই। বাট আমরা যদি একটু তোমাদের সমীকরণ সমাধানের মাধ্যমে একটু চিন্তা করি, তাহলে আমরা এইমাত্র শিখে আসছি, যদি এরকম হয় যে আমার ডি বা নিশ্চয়কের মানটা পজিটিভ আসে, তখন আমি বলছি যে আমার সমাধান আসে দুটি। বা তুমি বলতে পারো যে যখন আমার একটা সরলরেখা একটা বৃত্তকে কী করে ছেদ করে, তখন আমার সমাধান আসে দুটি, আর সেক্ষেত্রে নিশ্চয়কের মান কিন্তু আমার পজিটিভ আসে। সো দেখো এখানে দুটি সমাধান আসবে। সমাধান একটার জন্য আমি x1 পাবো এখানে, আর x2 পাবো এখানে, তারপর ওটার জন্য একটা y1 পাবো, দেন একটা y2 পাবো, সেটা এটা x1 y1, এটা x2 y2। সো এটা ছিল আমাদের d ইকুয়াল টু প্লাস, এগুলো প্লাস আসলে আমি দুটি বাস্তব সমাধান পাবো আর কি। সো এটা কিন্তু স্টিল আমার y ইকুয়াল টু mx প্লাস c সরলরেখা। দেন হচ্ছে তোমাদের এরকম ছিল, যদি স্পর্শ করে তখন কিন্তু আমার নিশ্চয়কের মান হয় 0। যেমন স্পর্শ করে, যদি স্পর্শ করে তখন কি হয়, আমার নিশ্চয়কের মানটা 0 আসে, বা তোমরা বলতে পারো যে আমার এখানে সমাধান আসে একটা। এটা ধরো আমাদের আচ্ছা এই y ইকুয়াল টু mx প্লাস c, মানে যেটাই ধরো তুমি, এটা বলো এটা বলো, এটা আমার স্পর্শ করবে একটা বিন্দুতে, তার মানে আমি একটা সমাধান পাবো। আর 3 নম্বর আমার এটার ক্ষেত্রে d ছিল 0 বা নিশ্চয় ছিল 0। ঠিক আছে, তোমরা এইভাবে চিন্তা করতে পারো আর কি। আর যদি আমাদের বাইরে দিয়ে চলে যায়, তখন আমরা দেখছি হচ্ছে d ইকুয়াল টু মাইনাস আছে, বা নিশ্চয়কের মানটা আসে মাইনাস, মানে দুটোর ভিতরে মাইনাস পাই, এটা হচ্ছে কাল্পনিক বা ইমাজিনারি। ঠিক আছে, সো এখন কথা হচ্ছে, তোমাকে যদি কি শর্ত সাপেক্ষে আমার সরলরেখাটি বৃত্তকে স্পর্শ করবে এটা বলে, তখন কিন্তু তোমাকে অবশ্যই নিশ্চয়কের মানটা 0 দেখাতে হবে, বা দেখাতে হবে যে আমার ওইখানে একটা সমাধান আসতেছে। তার মানে স্পর্শ বিন্দু একটা, এর মানে এই যে আমার এই সরলরেখাটি বৃত্তকে স্পর্শ করতেছে। সো সেটার জন্য তুমি নিশ্চয়কের মান তো দেখাবে, বাট সেটার জন্য তোমাকে কি করতে হবে, ফার্স্টে তোমাকে অবশ্যই এই সরলরেখার সমীকরণ আর এই বৃত্তের সমীকরণকে কিন্তু আমার সমাধান করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি একটু সমাধান করার চেষ্টা করি এরকম। সো এখন তোমরা বলতে পারো যে ভাই এটা তো আমরা আরেকভাবে করতে পারি। হ্যাঁ, আরেকভাবে করতে পারি, বাট অবশ্যই তোমরা এটা জানো যে একটা সরলরেখা একটা বৃত্তকে কীভাবে কী করবে, বা স্পর্শ করবে না ছেদ করবে বা যাই করুন না কেন, সেটা কিন্তু দুভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। প্রথমত আমরা লম্ব দূরত্ব দিয়ে, সেকেন্ডলি হচ্ছে আমাদের এই সমীকরণের সমাধানের মাধ্যমে আর কি, মানে এই মেথডে। সো আমি একটু সমীকরণ সমাধানের মাধ্যমে দেখাই ফার্স্টে তোমাদের। তাহলে ধরো আমাদের এইরকম আর কি, যে অ্যান্সারটা করতে যাই মানে সমীকরণের মাধ্যমে, ফার্স্ট ওয়ে তো আসেই লম্ব দূরত্ব দিয়ে করতে হবে, বাট আমরা একটু সমীকরণের মাধ্যমে চেষ্টা করছি। সো সমীকরণের মাধ্যমে সমাধান করতে গেলে তোমার এই 1 নং আর 2 নং, মানে 1 নং বৃত্ত আর 2 নং সরলরেখার সমীকরণ নিয়ে কাজ করতে হবে। তাহলে তুমি একটা কাজ করো, 1 ও 2 নং হতে লিখে দাও, 1 ও 2 নং, মানে 1 নং বৃত্ত ও 2 নং সরলরেখা হতে আমরা এরকম করতে পারি যে, দেখো আমার এটা ছিল y ইকুয়াল টু mx প্লাস c সমীকরণ, তাহলে আমি y এর মানটা এই বৃত্তের সমীকরণে বসাই দিই।
সো যদি বসাই দিই তাহলে এরকম হয়। দেখো আমার কি আসে, বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ছিল আমার আর স্কোয়ার। সো আমি ওয়াইয়ের জায়গায় মানটা বসাই দিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াইয়ের জায়গায় আমি এরকম বসাতে পারি যে তোমাদের এম এক্স প্লাস সি। সো এটা হচ্ছে আমাদের এম এক্স প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু তোমার আর স্কোয়ার এরকম। তাহলে তুমি একটু এটাকে ভেঙে দাও, এক্স স্কোয়ার প্লাসের আমাদের এম স্কোয়ার এক্স স্কোয়ার, এম স্কোয়ার এক্স স্কোয়ার প্লাসের টু এরকম হয় যে এম এক্স সি বা এম সি এক্স বলতে পারো প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার এরকম আসে। সো এটাকে আমি একটু দেখো, এটা কিন্তু আমার একটা দ্বিঘাত সমীকরণ আসতেছে, কারণ আমি আগেই বলছি যে বৃত্ত আর যখন তুমি সরলরেখার সমীকরণ নিয়ে কাজ করো তখন এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ পাবা। তাহলে আমরা কি করি দেখো, এখানে এক্স স্কোয়ারটা কমন নিই, কারণ আমার একটা দ্বিঘাত সমীকরণ লাগবে। এক্স স্কোয়ার যদি কমন হয় তাহলে ওয়ান প্লাস এম স্কোয়ার আসে, এটাকে আমি এক্স স্কোয়ার ওয়ান প্লাস এম স্কোয়ার প্লাস তোমাদের দেখো এটা কি টু সি এক্স আসে, সরি টু এম সি এক্স, তাহলে এটা হচ্ছে টু তারপরে এম সি আর এক্স হচ্ছে তোমার চলক, মানে এক্সের সহগ হচ্ছে পুরোটা। দেন হচ্ছে তোমরা কী করো, এই দুটো ধ্রুবককে একসাথে রাখো, তাহলে দেখবো এটা একটা আমার এটাকে রাখতে সি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু 0। সো এটা ধরো আমার 3 নং সমীকরণ। সো এখন দেখো এটা কিন্তু আমার একটা এক্সের দ্বিঘাত সমীকরণ হয়ে যাচ্ছে। এখন আমি কিছু জিনিস একটু ধরে নিই, মানে জেনারেল সমীকরণের মতো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর মতো একটু কিছু জিনিস ধরে নিই। যেমন দেখো আমি যদি এই জিনিসটাকে, মানে এই পুরো জিনিসটাকে আমি ধরে নিলাম হচ্ছে বড় হাতের বা ক্যাপিটাল এ, ঠিক আছে। আর তোমাদের যে টু এম সি আছে না, এটা টু এম সি, এটাকে আমি ধরে নিই বি, আর এই পুরো অংশটাকে আমি ধরে নিই মানে ধ্রুবকটাকে ধরে নিই সি, ঠিক আছে। এরকম যদি ধরে নেই তাহলে দেখো বিষয়টা অনেক সুন্দর হয়ে যায়, মানে জেনারেল সমীকরণ মতো হয়ে যায়। তাহলে এটাকে আমি দেখতে পারি এরকম যে এ এক্স স্কোয়ার প্লাসের এটাকে যদি বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটাও কিন্তু আমার 3 নং সমীকরণ। দেখো এটা কিন্তু আমার একদম কি হয়ে গেছে, এই তোমাদের জেনারেল সমীকরণ হয়ে গেছে। আমরা সরলরেখা সাধারণ সমীকরণ করছি ওরকম হয়ে গেছে, সরি এটা হচ্ছে তোমাদের দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ জেনারেল সমীকরণ মধ্যে হয়ে গেছে। যেমন এক্স স্কোয়ার এরকম ছিল প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটাই ছিল না, এটার মতো হয়ে গেছে আর কি, মানে একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ সমীকরণ হয়ে গেছে আর কি। সো 3 নং সমীকরণ যেহেতু একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে সমাধান করলে এক্স এর দুটি মান আসার কথা। এটা তো আগেই বলছি যে আমি যদি এটাকে সমাধান করি তাহলে অবশ্যই আমার এক্স এর এখানে দুটি মান আসার কথা। সো এখন এক্স এর মান আর কি কেমন আসবে সেটা আসলে আমরা দেখতে পারি তোমাদের বলতে পারো যে ডি এর মান দেখে আর কি, মানে এই সমীকরণটাকে আমি যখন সাজাবো, ওই তোমাদের এক্স ইকুয়াল টু মাইনাস এ বি প্লাস মাইনাস টু পাওয়ার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2 আছে। সো তখন যখন আমরা সাজাবো তখন হচ্ছে আমরা ওই নিশ্চয়কের মানটা দেখে বুঝতে পারবো যেখানে আমার এক্স এর মানগুলো কেমন আসতেছে। হ্যাঁ, ওটার উপর ডিসাইড করবো যে এখানে স্পর্শ করবে না ছেদ করবে নাকি বাইরে দিয়ে চলে যাবে। এখন দেখো আমরা যদি স্পর্শ করে, যেমন এখানে আমি প্রথম আমাদের যে প্রশ্নটা ছিল সেটা কী শর্ত সাপেক্ষে সরলরেখার ভিত্তিটাকে স্পর্শ করবে, যদি স্পর্শ করে তাহলে অবশ্যই কিন্তু আমার নিশ্চয়কের মানটা 0 হবে। তাহলে আমাদের সমীকরণ অনুসারে এরকম বলতে পারি যে ধরো এরকম যে 3 নং সমীকরণের নিশ্চয়কের মান 0 হলে সরলরেখাটি বৃত্তকে স্পর্শ করবে। সো এরকমই তো হবার কথা, তাই না? আমি তো একটু আগে এটাই শিখাইছি তোমাদের। হ্যাঁ, তাহলে দেখো এখন সো আমি যদি ডি ইকুয়াল টু 0 বসাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওইখানে আমার কিন্তু সমাধান একটা আসে বা এক্স এর একটা মান আসে। সো ওখানে ছেদবিন্দু হয় একটা।
সো তাহলে আমি একটু ডি ইকুয়াল টু 0 বসাই দিই যে এখানে ঘটনাটা কী করতেছে। তো সুতরাং তুমি বলতে পারো যে শর্ত সাপেক্ষে যেহেতু ডি ইকুয়াল টু 0 হলে স্পর্শ করবে, তাহলে ডি ইকুয়াল টু 0 বসাই দিই। ডি ইকুয়াল টু 0 দেখো ডি মানে কি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 এরকম আসে। তাহলে এখন এটা যদি হয়, সো কাহিনী হচ্ছে আমি কিন্তু এই বি স্কোয়ার আর এই এ বলো যাই বলো আর সি বলো এগুলো কিন্তু আমি ধরে নিয়েছি। সো দেখো আমি এখানে বিটা ধরে নিয়েছি সে 2 এম সি এ ধরে নিয়েছি 1 প্লাস এম স্কোয়ার সি ধরে নিয়েছি কি সি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। সো এই মানগুলো একটু বসাই দিই। তাহলে বি স্কোয়ারের জায়গায় আমি বসাইতে পারি যে 2 এম সি, তাহলে হচ্ছে 4 এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাসে তোমাদের 4ac ছিল। সো 4ac জায়গায় আমি কী বসাতে পারি, দেখো আমার এ ছিল হচ্ছে 1 প্লাস এম স্কোয়ার আর সি ছিল এটা। তাহলে এটা আমি বসাতে পারি যে 1 প্লাস এম স্কোয়ার আর হচ্ছে সি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু 0। বুঝতে পারছো? এই মানটা আমি জাস্ট একটু বসাই দিয়েছি, যেহেতু স্পর্শ করবে তাহলে নিশ্চয় 0 হবে। চলো নিশ্চয় 0 হলে কী ঘটনা করতে বা কী আসে সেটা আমি একটু দেখি। সো এখন আমি যদি আরেকটু দেখি এটাকে কি করা যায়। দেখো আমি যদি এখানে একটু গুণ করে দিই, তাহলে দেখো এটা আমার আসে কি, এখানে আমি যদি 4 দ্বারা ভাগ করে দিই তাহলে দেখো আমার 4গুলো থাকে না। তাহলে এখানে থাকে এম স্কোয়ার সি স্কোয়ার, এখানে ওই 4ও চলে যাবে। মাইনাসে তোমাদের এখানে কি আসে দেখো, যদি গুণ করি এটাকে তাহলে সি স্কোয়ার প্লাস হচ্ছে তুমি বলতে পারো যে সেটা মাইনাস হয়ে যাবে, যেহেতু সামনে একটা মাইনাস আছে। তাহলে হচ্ছে এম স্কোয়ার সি স্কোয়ার তোমাদের তারপর হচ্ছে এখানে, বা যদি তুমি 1 দ্বারা এটাকে গুণ করো তাহলে কি আসে দেখো, এখানে এটা দিয়ে করলে সি স্কোয়ার আর এখানে করলে হচ্ছে তোমাদের আসে হচ্ছে কত আসে মাইনাসের প্লাসের আর স্কোয়ার মানে 1 দ্বারা দুইটাকে গুণ করলাম, দেখো সামনে মাইনাস তাহলে সি স্কোয়ার, এটা মাইনাস 0 প্লাস আর দেন এম দ্বারা করো হচ্ছে তোমাদের মাইনাসের এম স্কোয়ার সি স্কোয়ার তারপর হচ্ছে প্লাস এম স্কোয়ার আর স্কোয়ার। সো এখন আমার দেখো এই এম স্কোয়ার সি স্কোয়ার কাটা, তাহলে দেখো আমার কী আসতেছে, আমি যদি শুধু সি স্কোয়ারটাকে রাখি তাহলে এরকম আসে সি স্কোয়ার ইকুয়াল টু দেখো কী আসে তোমাদের আর স্কোয়ার ইন্টু দেখো এখানে কী আসে আর স্কোয়ার ইন্টু এখানে আসে হচ্ছে তোমাদের এম স্কোয়ার, আচ্ছা আর স্কোয়ার যদি কমন নেই দুই পাশে আর স্কোয়ার তাহলে হচ্ছে 1 প্লাস এম স্কোয়ার আসে, এরকম আসে। ঠিক আছে? সো তাহলে সি যদি এটা হয় তাহলে সি স্কোয়ার এটা হলে সি কী হবে, সুতরাং সি ইকুয়াল টু তুমি বলতে প্লাস মাইনাস আর ইন্টু রুট ওভার অফ 1 প্লাস এম স্কোয়ার, এইটা আর কি এই জিনিসটা আসছে। এখন এইটা মানে আমি কি বুঝতেছি, হ্যাঁ এখন দেখো আমি বলছি যে তোমাদের যদি নিশ্চয়কের মান মানে এই দ্বিঘাত সমীকরণটায় যদি নিশ্চয়কের মানটা আমার কি হয় 0 হয়, তখন হচ্ছে আমি কি তোমার এক্সের মান কিন্তু আমি একটি পাবো। আর এক্সের একটি মান পাওয়ার মানে হলো আমার সরলরেখাটা কী করবে, বৃত্তটাকে স্পর্শ করবে, কারণ ওখানে আমি স্পর্শ কিন্তু একটা পেতেছি। সো স্পর্শ করার শর্ত হলো যদি আমার এই 3 নং সমীকরণের নিশ্চয়কের মানটা কী হয়, আমার 0 হয়, এটা আমি বুঝতে পারলাম। সো এই জন্য আর কি আমরা বলতে পারো যে আমাদের যে প্রথম প্রশ্ন ছিল একদম এই যে কী শর্ত সাপেক্ষে সরলরেখা বৃত্তটাকে স্পর্শ করবে, তখন হচ্ছে আমরা নিশ্চয়কের মানটা 0 বসাইছি, কারণ বি স্কোয়ার মাইনাস 4ac মানটা 0 হলে আমার কি সরলরেখাটি বৃত্তটাকে স্পর্শ করবে। তাহলে আমরা একটা জিনিস পাইছি ওই নিয়ম অনুসারে আগে যে সি ইকুয়াল টু প্লাস মাইনাস আর রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার। এখন কত হচ্ছে ভাই, আমি কি এখানে যে জিনিসগুলো আছে সবগুলো চিনি? হ্যাঁ চিনি। তো দেখো আমার সি ছিল কি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই সিটা ছিল হচ্ছে ওয়াই অক্ষের তোমাদের কর্তৃত অংশ, আর প্লাস মাইনাস ডিসি আর ছিল তোমাদের বৃত্তের ব্যাসার্ধ প্লাস 1 প্লাস এম স্কোয়ার, এম হচ্ছে তোমাদের ওই সরলরেখার ঢাল ছিল আর কি। ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার। তাহলে এটাই হলো আমার শর্ত, মানে স্পর্শ করার শর্ত, মানে সরলরেখার যদি বৃত্তটাকে স্পর্শ করে তাহলে এই শর্তটা ফুলফিল করবে। তাহলে তোমরা এরকম বলতে পারো যে সরলরেখাটি বৃত্তটিকে স্পর্শ করার শর্ত হলো, এখানে দিয়ে লিখি যে এরকম সরলরেখাটি
বা বৃত্তকে স্পর্শ করার শর্ত হলো তোমাদের শর্ত কি, যে নিশ্চয়ই মানে তো শূন্য জানি, বাট এটাও আমার কি হবে মানে তোমাদের কি বলে ওই নিশ্চয়ই মানে শূন্য ধরে যেহেতু স্পর্শ করবে ওই আমরা আগে একটা জিনিস পাইছি। সো তুমি যদি এই শর্ত ফুলফিল করে তাহলে বলতে পারো যে আমার সরলরেখার ভিতরটাকে স্পর্শ করে। তাহলে এটা এরকম হবে যে ওয়াই অক্ষের কর্তিত অংশ কি হবে, ইকুয়ালটি তোমরা বলতে হবে প্লাস মাইনাস ব্যাসার্ধ ইন্টু তোমাদের কি হয় 1 প্লাস ঢাল স্কোয়ার, এরকম আসে। সো এটি হচ্ছে আমার সরলরেখাটি বৃত্তটাকে স্পর্শ করার শর্ত, বুঝতে পারছো? সো এটা একটা নতুন জিনিস, তোমাদের অনেক সময় অ্যাডমিশন টেস্টে এইসব জিনিস আসে। সো এটা হচ্ছে ব্যাপার তোমাদের। তাহলে দেখো আমার এটা হচ্ছে আমার স্পর্শ করার শর্তে গেল। হ্যাঁ, সো এটা আমার 1 নম্বর প্রশ্নের উত্তর। মানে ও বলছে কি শর্ত সাপেক্ষে সরলরেখাটি বৃত্তটাকে স্পর্শ করবে, তাহলে তুমি বলতে পারো যে ওই আকার কর্তৃক অংশ হবে হচ্ছে আমার প্লাস মাইনাস ব্যাসার্ধ ইন্টু 1 প্লাস মানে √1 প্লাস ঢাল স্কোয়ার। সো এটা গেল আমার 1 নম্বর প্রশ্নের উত্তর। সো আচ্ছা আমি একটু অ্যান্সার নাম্বার 1, এটা আমাদের অ্যান্সার নাম্বার 1। এখন 2 আমাকে কি বলছে যে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। সো স্পর্শকের সমীকরণটা আমি ওখানে দেওয়া ছিল y = mx + c, তাহলে তুমি c এর মানটা এখানে বসাই দাও, তাহলে কিন্তু হয়ে যায়। তাহলে দেখো আমার 2 নম্বর ছিল স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। 2 নম্বর হচ্ছে আমার এরকম যে স্পর্শকের সমীকরণ তোমরা বলতে, সুতরাং স্পর্শকের সমীকরণ হবে এরকম যে আমার ছিল y = mx + c। সো এই সরলরেখাটি আমার বৃত্তটাকে স্পর্শ করবে কি হলে, কি করলে আমার সরলরেখাটি যদি মানে এই সরলরেখাটি কখন বৃত্তকে স্পর্শ করে, যখন আমার y এর কর্তৃত্বাংশ হবে হচ্ছে এটা মানে প্লাস মাইনাস তোমাদের ব্যাসার্ধ, এই যে প্লাস ব্যাসার্ধ ইন্টু 1 প্লাস √1 প্লাস ঢাল স্কোয়ার। সো এটা যদি হয় তাহলে আমি c এর মানটা বসাই দিই এখানে, তাহলে আমার হয়ে যাবে কি এই সরলরেখাটা বৃত্তটাকে স্পর্শ করবে y = mx ছিল প্লাস মাইনাস আমাদের r ইন্টু √1 প্লাস m স্কোয়ার। তার মানে এই শর্তের সাপেক্ষে হচ্ছে আমার বলতে পারো যে সরলরেখাটি আমার বৃত্তটাকে স্পর্শ করবে। সো এই জন্য এটা হচ্ছে আমার স্পর্শকের সমীকরণ, কারণ আমি তো জানি যে c = প্লাস মাইনাস r √1 প্লাস m স্কোয়ার হলেই তো আমার বৃত্তটাকে সরলরেখাটি স্পর্শ করে আর কি। এই জন্যই আমার এটা হবে সরলরেখার সমীকরণ, বুঝতে পারছো? সো এখন যদি আমি স্পর্শবিন্দু নির্ণয় করতে চাই তাহলে স্পর্শবিন্দু সহজে নির্ণয় হয়ে যাবে, কারণ আমি যদি তোমাদের জানি যে স্পর্শ করলে আমার কি নিশ্চয় একটা শূন্য হয়, তাহলে স্পর্শবিন্দু নির্ণয় করি, মানে এটা 3 নম্বর আর কি। স্পর্শবিন্দু এটা 3, তো গরম লাগতেছে। 3 নাম্বার তোমাদের প্রশ্নের উত্তর। সো এখন কথা হচ্ছে ভাই স্পর্শবিন্দু বের করতে বললে তোমাকে সমাধান করা লাগবে। সো সমাধান করার ক্ষেত্রে দেখো প্রথমত আমি জানি যে d = 0 হবে। সো স্পর্শবিন্দু আমি কি করতে পারি, দেখো এরকম যে আমি জানি যে d = যদি 0 হয়, মানে d = 0 হলেই তো আমি জানি যে আমাদের সরলরেখাটি বৃত্তটাকে স্পর্শ করবে। তাহলে দেখো আমি x এ কিন্তু একটা মান পাবো। দেখো তাহলে x = কি আসে আমার, দেখো এরকম আসবে যে -b আমাদের প্লাস মাইনাস 0, কারণ রুটের ভিতরে 0 মানে তো 0, 2 আছে। তাহলে এটাকে এরকম লেখা যায় বা x = b/2a। আচ্ছা এটা ছিল আমাদের, সরি এটা বড় হাতে লেখা উচিত ছিল 2a আর কি, কারণ আমি তো এখানে নিশ্চয়ই এই দ্বিঘাত সমীকরণটাকে করতেছি, এই দ্বিঘাতটা। সো তাহলে এটা b/2a এরকম হয়, এই তোমরা বুঝো। তাহলে তোমরা একটু কষ্ট করে কি করো, b আর a এর মানগুলো বসাই দাও, তাহলে এটা কি আসে দেখো বা x = তাহলে দেখবে একসাথে তোমরা স্পর্শবিন্দু বের করে ফেলতে পারতেছো। সো মাইনাস দিয়ে এরকম দেবে যে আমাদের b এর মান ছিল 2mc, এটা এখন b এর মান 2mc
এম ছিল 1 প্লাস এম স্কোয়ার, আর এটা হচ্ছে 2 ইন্টু 1 প্লাস এম স্কোয়ার, এরকম ছিল। তাহলে একটু কষ্ট করে তুমি 2 কেটে দাও, 2 কেটে দিলাম। তাহলে দেখো এরকম আসে যে বা এক্স ইকুয়াল টু আমার এরকম হয় যে এমসি মানে মাইনাসের এমসি তো আছেই, এমসি। আর এটাকে কী করা যায় দেখো তো, তোমাদের একটা ছোটো জিনিস দেখছে, এটার একটা মান আমি লিখতে পারি 1 প্লাস এম স্কোয়ার। দেখো যেমন আমার এরকম ছিল যে সি স্কোয়ার ইকুয়াল টু আমি পাশে হচ্ছে তোমাদের আর স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার, এরকম ছিল। মানে এখানে যে পাইছি আর স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার। তাহলে দেখো আমি কী করতে পারি, এই 1 প্লাস এম স্কোয়ারকে লিখতে পারি 1 প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু তোমাদের সি স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার, এরকম লিখতে পারি। সি স্কোয়ার ডিভাইড আর কেন লিখতেছি সেটা একটু পরে বলি। সো এখন দেখো আমার সি স্কোয়ার ডিভাইড, সো তুমি এখানে কী করো, সি স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার লিখে দাও। এখন যেহেতু এটা নিচে আসে তার মানে এটা উল্টে যাবে আর কি, তাহলে এটা হবে আর স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার, যার কারণে এটা নিচে আসে। সো এইটা হলো এরকম। এখন দেখো তাহলে কি হয় আমার এখানে, যদি এরকম হয় তাহলে এখানে একটা সি কিন্তু চলে যায় আর কি, কারণ এটা দিয়ে আমি কিছু করতে পারতেছি না। তাহলে সি একটা নিচে সি থাকে, তাহলে এটা হয় এরকম বা এক্স ইকুয়াল টু তোমাদের এরকম আসবে মাইনাসের, দেখো এখানে থাকতেছে হচ্ছে এম আর স্কোয়ার ডিভাইড বাই সি। সো এটা হচ্ছে আমাদের স্পর্শবিন্দুর ভুজ, বুঝতে পারছি তো, আমার একটা স্পর্শবিন্দু আসবে, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। এখন এগুলো তো বুঝতে পারছো যে কেন আমি এরকম লিখতেছি, মানে ডি ইকুয়াল টু 0 হলে তোমাদের স্পর্শক সেটা আমি জানি। সো কারণ আমাদের যে দ্বিঘাত সমীকরণটা ছিল আর কি, ওইখানে ছিল কিন্তু আমাদের এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2 আছে। সো সেইখানে আর কি এক্স এর মান কী আসবে সেটাই আমাদের দেখার মূল উদ্দেশ্য ছিল। সো সেটা আমরা হচ্ছে তোমাদের এখান থেকে দেখাইতেছি। সো এখানে আমার এক্সের একটা মান ছিল হচ্ছে তোমাদের মানে দুইটা মান আসার কথা ছিল, একটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস 0/2 আছে, একটা হচ্ছে মানে এই যে এটাই আর কি, বুঝতে পারছো। সো এখান থেকে আমি কী করছি যে মাইনাসের b/2 আসছে। সো তাহলে তুমি বলতে পারো যে তোমার এক্স ইকুয়াল টু মাইনাসের b/2 আসে হলে তাহলে নিশ্চয়কের মান 0 হলে আমার কি সূত্র কিন্তু একটা, এখানে দেখো এই যে দেখো নিশ্চয়কের মান যদি আমার 0 হয় তাহলে কিন্তু আমার এই দুইটা প্লাস মাইনাস নিয়ে কাজ করা লাগতেছে না, আমি একটা নিয়ে কাজ করতেছি। কারণ প্লাস মাইনাস 0 লেখা তো একই কথা, প্লাস 0 লেখা যে কথা, মাইনাস 0 লেখা একই কথা। সো নিশ্চয়কের মান যখন 0 হয় তুমি এক্সের একটা মান নিয়ে কাজ করতে পারো এরকম। তাহলে আমাদের এক্সের মান পাইলাম হচ্ছে এম আর স্কোয়ার ডিভাইড বাই সি, এটা হচ্ছে আমাদের তোমরা বলতে পারো যে আমার স্পর্শবিন্দুর ভুজ। তাহলে আমি কী করি, কোটিটা বের করি, এক্সের মানটা বসাই দিই, এক্সের মানটা ধরো ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস সিতে বসাই দিলাম। সুতরাং তোমরা বলতে পারো যে এরকম যে ওয়াই ইকুয়াল টু আমাদের ছিল এম এক্স প্লাস সি। তাহলে তুমি একটু কষ্ট করে এখানে আমাদের এক্সের মানটা বসাই দাও, তাহলে হয়ে যায় বা ওয়াই ইকুয়াল টু, কারণ আমার ওয়াই মানটা লাগবে। সো এখানে আমার মাইনাসের দেখো আমার এম তো আসেই, তাহলে এম যদি থাকে তাহলে এম স্কোয়ার হয়ে যাবে, এম স্কোয়ার বাই আর স্কোয়ার। নিচে আছে তোমাদের সি স্কোয়ার ছিল আর সি ছিল, সরি এরকম সি প্লাস সি এরকম আসে। তাহলে দেখো এটাকে কী করা যায়, একটু ক্যালকুলেশন যদি করি বা ওয়াই ইকুয়াল টু আমাদের এখানে যদি এরকম করি, তোমাদের এখানে ছিল হচ্ছে এম স্কোয়ার আর স্কোয়ার সি প্লাস সি। সো এখন আমি যদি একটু কাজ করি, কি করা যায়, কিছু মান বসাইতে হবে, কারণ এখানে এভাবে আগাইতে পারবো না। যেমন দেখো আমার হচ্ছে সি স্কোয়ার ইকুয়াল টু, আমি জানতাম মানে এইটা তোমাকে অনেক জায়গায় হেল্প করবে, আর স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার। তাহলে আমার সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার প্লাস হচ্ছে তোমাদের কি এম স্কোয়ার আর স্কোয়ার গুণ করে দিলাম আর কি। তাহলে দেখো আমাদের যদি আর স্কোয়ার ডেভাইড নিতে তাহলে সি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এটা কি আসে এম স্কোয়ার আর স্কোয়ার, এরকম আসে সি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কি আসে এম স্কোয়ার আর স্কোয়ার। হ্যাঁ, সো তুমি কী করতে পারো, দেখো এই এম স্কোয়ার
এই এম স্কোয়ার আর স্কোয়ার জায়গায় তুমি সি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বসাতে পারো। সো দেখো আমার আসলে এটা ক্যালকুলেশনটা ইজি করা লাগবে, যেভাবে হোক আমি কী করবো, কাটাকাটি করে এটাকে কমাবো। তাহলে দেখো আমি এটা আছে মাইনাস, আর এখানে আমার আছে, কারণ এখানে সি আছে, তাহলে সি নিয়ে আসলাম, তাহলে এটা হচ্ছে সি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। দেখো ক্যালকুলেশনটা একটু কঠিন, মনে হলো অত কঠিন না। আর নিচে ছিল সি, এটা হচ্ছে প্লাস সি, এরকম। সো যদি এরকম হয় তাহলে দেখো আমার কি হয়, যেমন বা ওয়াই ইকুয়াল টু আমি দেখতে পারো যে ওয়াই ইকুয়াল টু, তাহলে দেখো আমি যদি একটু আলাদা করে দিই এটা, তাহলে সি স্কোয়ার ডিভাইড বাই সি মাইনাসের, বা এটা হয়ে যাবে এরকম, দেখো বা প্লাস হয়ে যাবে, তার সামনে যদি মাইনাস হয় তাহলে সি স্কোয়ার ডিভাইড বাই সি মানে শুধু মাইনাস সি থাকতেছে, মাইনাস সি, আর এটা হচ্ছে মাইনাসের জন্য প্লাস হয়ে যাবে প্লাস, এবার হচ্ছে আর স্কোয়ার বাই সি, আর স্কোয়ার বাই সি, এখানে আছে তোমাদের ছিল প্লাস সি। তাহলে দেখো আমি আরও একটা সি কেটে দিলাম, এই সি কাটা, মাইনাস সি আর প্লাস সি কাটা, তাহলে দেখো একটু সুন্দর এক্স বা ওয়াই ইকুয়াল টু আমাদের সিলে আসতেছে আর স্কোয়ার বাই সি, এটা আমাদের ওয়াই মানে তোমাদের স্পর্শবিন্দুর কোটি। তাহলে দেখো আমাদের স্পর্শবিন্দুর ভুজ আর কোটি কিন্তু পেয়ে গেলাম। তাহলে তোমাদের স্পর্শবিন্দুটা হবে এরকম, সুতরাং স্পর্শবিন্দু হবে আমাদের এক্স কমা ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমাদের এরকম, যে এক্স বা ভুজটা হচ্ছে এম আর স্কোয়ার ডিভাইড বাই সি কমা ওইটা মাইনাসের এম আর স্কোয়ার ডিভাইড বাই সি, আর এটা হচ্ছে তোমাদের আর স্কোয়ার ডিভাইড বাই সি। এটা হচ্ছে আমাদের স্পর্শবিন্দু বের করার সূত্র বলতে পারো তুমি। সো এটাকে তুমি মেনলি আমার জন্য মানে সবচেয়ে ভালো আছে এমসিকিউতে ব্যবহার করে, যে কোনো অ্যাডমিশন টেস্ট এটা এমসিকিউ আকার ব্যবহার করতে পারো, বাট রিটেনের জন্য দিলে একটু সমস্যা, কারণ স্যারের ডিরেক্ট সূত্র তুমি এবার লিখে দিয়ে যদি মান বসাই দেওয়া, স্যারে ভাবে যে অন্য কারোটা দেখে লিখছো আর কি, ঠিক আছে। তাহলে তুমি সূত্রের সাহায্যে কিন্তু খুব সহজেই স্পর্শবিন্দু বের করতে পারো আর কি, হ্যাঁ। সো দেখো আমি একদম সহজেই বের করতে পারি, কারণ এখানে যদি আমাদের তুমি সমীকরণটা দেওয়া থাকে, মানে বৃত্তের সমীকরণ আর হচ্ছে কি বলে সরলরেখার সমীকরণ, তাহলে অবশ্যই স্পর্শবিন্দু এখানে বের করতে, কারণ ঢাল দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, আর হচ্ছে ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ দেওয়া আছে, তাহলে এইভাবে আমরা বের করতে পারবো। তবে এখানে অবশ্যই আমাদের যেই বৃত্তটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর স্কোয়ার, হ্যাঁ। সো তাহলে আমরা হচ্ছে তিনটা জিনিস শিখলাম এখানে, মেইনলি হচ্ছে একটা হচ্ছে কী শর্ত সাপেক্ষে স্পর্শ করবে ওইটা দেখলাম, তোমাদের সির একটা মান পাইছি এখান থেকে, দেন হচ্ছে আমরা দেখলাম হচ্ছে স্পর্শকের সমীকরণ। সো স্পর্শকের সমীকরণ বের করা খুবই সহজ, আর 3 নম্বর স্পর্শবিন্দু নির্ণয় করা। সো এই তিনটা জিনিস আর কি এখানে দেখা হলো। তবে মেন কথা হচ্ছে ভাইয়া, তোমার যদি এত কিছু মনে না থাকে আর কি, যে স্পর্শ বিন্দু বা স্পর্শকের সমীকরণ বা তোমাদের আর যাই কিছুই পড়াইছি না কেন, এত কিছু যদি মনে না থাকে, তবে তোমার সবচেয়ে বেশি মানে মেইন থিম হচ্ছে একটা, যা হচ্ছে আমরা দুইভাবে বলছি, একটা হচ্ছে তোমাদের লম্ব দূরত্ব দিয়ে, একটা হচ্ছে সমাধান করে, মানে কোন শর্ত সাপেক্ষে আমার বৃত্তটাকে কী করবে, সরলরেখাকে স্পর্শ করবে, এটাই ছিল আমাদের মেইন। বাদ বাকি তুমি স্পর্শকের সমীকরণ, স্পর্শবিন্দু এগুলা তোমরা বিভিন্ন অঙ্কর জন্য বিভিন্নভাবে বের করতে পারবে, ওটা সমস্যা নাই, ঠিক আছে। সো তোমাদের আসলে এখানে আমি শর্ত অবশ্যই বলে দিচ্ছি, এটা কিন্তু আমাদের বৃত্তের যে সহজ সমীকরণ ছিল, বা তোমরা বলতে পারো যে সহজ বৃত্তের জন্য আমরা এই শর্টকাট দিয়ে করতে পারি আর কি, মানে কেন্দ্র 0 0 থাকলে তুমি আর ব্যাসার্ধ আর হয় তাহলে এটা করতে পারবে, কিন্তু কেন্দ্র 0 বিন্দু না থাকে সেক্ষেত্রে বড় করে অঙ্ক করা ছাড়া কিন্তু উপায় নেই আর কি, ঠিক আছে। সো আগে আমরা আসলে এই সহজ বা সরল বৃত্তটা দিয়ে করি, দেন আমরা হচ্ছে কঠিন বৃত্ত দিয়ে ট্রাই করব, দেখবো এখানে কোনো শর্টকাট করতে পারি কি না। সো ধরো আমি আরেকটা জিনিস দেখাই এই সহজ বৃত্ত দিয়ে। সো এবার ধরো হচ্ছে আমাদের এটা হচ্ছে এক্সটেনশন 2, একদম সেম আর কি, মানে এক্সটেনশন 1 যে ছিল সহজ বৃত্ত, ওইটা দিয়ে আর কি ওইটা সহজ বৃত্ত দিয়ে করবো আর কি আমাদের, যেমন এক্সটেনশন। সো চলো আমরা আগে সহজ বৃত্তের জন্য দেখি, দেন আমাদের কঠিন বৃত্ত আর কি। সহজ বৃত্ত মানে তোমাদের যে সরল সমীকরণটা ছিল ওইটা। সো ধরো এটা হচ্ছে আমাদের, কারণ ভাই তোমার অঙ্ক করার সময় দেখবা যে বিভিন্ন মানে এক এক সময় এক একটা ডেটা দেয়, আরেকটা বের করতে বলে। সো
এই জন্য আর কি যতটুকু সম্ভব ততটুকু জানা, আর ম্যাথ করার সময় তো আমরা বাকিগুলো দেখব। যে এইখানে ধরো তোমাদের যদি যেমন আমাদের তোমাদের এই আগের যে এক্সটেনশনটা দেখছি এখানে তোমাদের স্পর্শবিন্দু তোমার দেওয়া ছিল না, এটা তো দেখছো। হ্যাঁ, সো স্পর্শবিন্দু দেওয়া ছিল না, আমরা কি করছি সমাধানের মাধ্যমে আমরা কি করছি স্পর্শবিন্দুটা বের করছি। সমাধানের মাধ্যমে বলতে হচ্ছে তোমরা এখানে দেখছো আমরা নিশ্চয়কের মানটা ওইখানে শূন্য বসায় দেন হচ্ছে এক্স এর একটা মান বের করছি, মানে এক্স এর একটাই মান আসে, তখন হচ্ছে আমরা ওই এক্স এর মানটা তোমাদের সরলরেখার সমীকরণে বসায় দিয়ে আমরা ওয়াই এর মানটা বের করছি, দেন আমরা হচ্ছে তোমাদের স্পর্শবিন্দু বের করছি। সো এখন তোমাকে এখানে ধরো স্পর্শবিন্দু দেওয়া থাকে আর কি। সো দেওয়া থাকলে তোমাদের হচ্ছে স্পর্শকের সমীকরণ। সো একটা তো তোমরা একটু আগেই দেখছো, আমরা ওইখানে যে স্পর্শকের সমীকরণটা বের করছি তখন আমরা আর কি আগে সি এর মানটা বের করে নিয়েছি, দেন আমরা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সিতে সি এর জায়গায় ওখানে বসেছি। ওটা আমাদের একটা স্পর্শকের সমীকরণ ছিল, তোমার এই যে এটা এই যে এটা আর কি, হ্যাঁ স্পর্শকের সমীকরণ এটা ছিল। আমরা এখান থেকে আর কি ডি ইকুয়াল টু 0 দিয়ে দেন হচ্ছে আমরা কি করছি যে সি এর মানটা বের করে নিয়েছি, বা এটা বলতে পারো যে তোমরা এই সাপেক্ষে বৃত্তটাকে স্পর্শ করবে। সো ওইটাতে একবার দেখছি। এখন ধরো এখানে তোমাকে স্পর্শবিন্দু দেওয়া আছে, আগেটা কিন্তু আমার স্পর্শবিন্দু দেওয়া আছে না। সো স্পর্শবিন্দু যদি দেওয়া থাকে তাহলে তুমি একটু অন্যভাবে চিন্তা করতে পারবে। যেমন আমি ধরলাম এটা হচ্ছে তোমাদের একদম এটার সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। সো এটা বলা মাত্রই আমাদের কেন্দ্র হচ্ছে 0,0 আর ব্যাসার্ধ হচ্ছে না ধরো আর। কেন্দ্রের ব্যাসার্ধ জানলে অবশ্যই আমি এরকম একটা অবস্থা, এটা আমার কেন্দ্র হচ্ছে 0,0, এটা ব্যাসার্ধ হচ্ছে আমার আর। এটা ব্যাসার্ধ হচ্ছে আমার আর, বুঝতে পারছো? সো বৃত্তের সহজ সমীকরণ নিয়ে আমি কাজ করতেছি। এখন ধরো আমার এই বৃত্তের উপরে একটা মানে বিন্দু দেওয়া আছে। সো বিন্দু বলতে ধরো বৃত্তের পরিধিতে আর কি। তো এটা ধরো একটা বিন্দু দেওয়া আছে, এটা হচ্ছে আমার একটা x1 বিন্দু, x1 বিন্দু কমা আছে, এটা একটা আমার x1 বিন্দু আছে বৃত্তের পরিধিতে আর কি। ঠিক আছে, এবার তোমাকে বললো যে এই যে x1 এটা হচ্ছে তোমার স্পর্শ বিন্দু। সো এবার এই স্পর্শ বিন্দুতে তোমার কি করতে, বা x1 বিন্দু তোমার স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে, বুঝতে পারছো? মানে এই যে x1 বিন্দুটা দিচ্ছে এখানে তোমাকে দেখো, এখন এটা কিন্তু একদম উল্টা। এই যে x1 বিন্দু দিচ্ছে, এই বিন্দু তোমাকে যে স্পর্শকটা আছে স্পর্শক সমীকরণ নির্ণয় করতে বলছে, এটা কিন্তু আমার স্পর্শ বিন্দু। সো দেখো এটা কিন্তু একদম আগেরটার উল্টা, কারণ আগেরটা আমার কি করছিল স্পর্শকের সমীকরণ দেওয়া ছিল, ওখানে আমরা কি করছি স্পর্শকের সমীকরণ স্পর্শ বিন্দুটা নির্ণয় করছি, বাট এখানে কি হচ্ছে স্পর্শ বিন্দু দেওয়া আছে, তোমাকে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে। তো এখন দেখো আমরা একটা তোমরা মানে এটা আমরা বিভিন্নভাবে করতে পারি স্পর্শকের সমীকরণ। প্রথমত তোমরা মানে ম্যানুয়ালি সরলরেখা দিয়ে করতে পারো, কোনো সমস্যা নাই। সো আমরা সরলরেখার সমীকরণ জানি, যে সরলরেখার সমীকরণ বলতে হচ্ছে তোমরা বলতে পারো যে আচ্ছা আমি দেখাইতেছি। আর আরেকটা ছিল হচ্ছে আমাদের তোমাদের ঢাল দিয়ে আর কিছু তুমি সরলরেখার, কারণ দেখো আমার স্পর্শকটা তো একটা সরলরেখায়, তাই না? সো যদি আমার স্পর্শকটা একটা সরলরেখা হয় তাহলে আমি এটাকে দুইভাবে এটা সমীকরণ নির্ণয় করতে পারি। একটা হচ্ছে সরলরেখার সমীকরণ দিয়ে, আর দুই নম্বর হচ্ছে আমাদের ঢাল দিয়ে। সরলরেখার সমীকরণ বলতে কীরকম, যেমন ধরো আমি এই বৃত্তের ব্যাসার্ধের একটা সমীকরণ বের করলাম, দেন হচ্ছে আমরা এই স্পর্শকের সমীকরণটা বের করলাম, কারণ ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পর উপর লম্ব। যদি এটা না করে আমরা ঢাল দিয়ে করতে পারি। ঢাল দিয়ে করলে কি দেখো, যদি আমি এই ব্যাসার্ধের ঢাল বের করতে পারি তাহলে অবশ্যই আমি কি স্পর্শকের ঢাল বেরতে করবে, দেন স্পর্শকটা আমার x1 বিন্দু থেকে বের করতে পারবো। সো দুইভাবে করতে পারি, তোমরা প্রথমে ঢাল দিয়ে করতে পারো।
সো এখন দেখো যদি আমি একটু ঢাল দিয়ে করি তাহলে এরকম আসে, মানে দুইভাবে করা যায়। তো চলো আমরা একটু ঢাল দিয়ে করি। ঢাল দিয়ে করলে হচ্ছে তোমাদের বলতে পারো যে x1 y বিন্দুগামী স্পর্শকের সমীকরণ। তোমরা এখানে ওই এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ ওটা বুঝতে পারছো, কালো কলম দিয়ে লিখি। এটা চলে আসছে তোমাদের যদি মনে থাকে y - y1 = m * x - x1, এটা ছিল। সো এখানে আমার শুধু আনন্দ কিন্তু এম বা ঢাল, ঠিক আছে। তো ঢালটা জানলে কিন্তু আমি স্পর্শকের সমীকরণ বের করতে পারি। এখন দেখো আমার কেন্দ্র যে 0 আছে, এই যে কেন্দ্র, বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্রতে আমার x1 y বিন্দু যে লম্ব দূরত্ব সেটা কিন্তু আমাদের বৃত্তের ব্যাসার্ধ। এই যে লম্ব দূরত্বটা দেখো, এটা আমাদের এটা কিন্তু লম্ব বলতে হবে, এটা কিন্তু আমার স্পর্শকের উপর লম্ব। কারণ আমি আগেই তোমাদের এই শর্তটা দেখাইছি, যখন আমাদের কেন্দ্র থেকে স্পর্শকের বা একটা সরলরেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হয়, তখন কিন্তু আমরা বলতে বা d = যখন r হয় তখন হচ্ছে আমরা বলতে পারি যে ওই সরলরেখাটা বৃত্তটাকে স্পর্শ করবে। তাহলে এখানে d = r, এটা কিন্তু আমার d, বুঝতে পারছো? সো আমার কেন্দ্র 0 হতে আমার x1 y1 বিন্দুর লম্ব দূরত্ব হলো আমার বৃত্তের ব্যাসার্ধ তুমি বলতে পারো, বা r। হ্যাঁ, এখন দেখো এই ব্যাসার্ধ আর স্পর্শক কিন্তু আমার পরস্পর লম্ব, এটা কিন্তু আমরা জানি। তাহলে আমরা কিন্তু ব্যাসার্ধের ঢাল বের করতে পারবো, কারণ আমার এখানে কি আছে, দুইটা বিন্দু দেওয়া আছে। সো এখন দুইটা বিন্দু দেওয়া থাকলে আমরা ঢাল বের করতে পারি, মানে কোটি দ্বয়ের অন্তর মাইনাস ভুজ দ্বয়ের অন্তর, এরকম করে। তাহলে দেখো আমি যদি ঢাল বের করি তখন বলতে হবে যে ব্যাসার্ধের ঢাল ধরো হচ্ছে তোমাদের এম আর লিখি আমি, যেহেতু আর হচ্ছে ব্যাসার্ধ। এটা আমাদের কি হবে দেখো, আমাদের জানি হচ্ছে কোটি দ্বয়ের অন্তর ডিভাইড বাই হচ্ছে ভুজ দ্বয়ের অন্তর। সো দেখো এটা হচ্ছে আমি যদি y - 0 লিখি তাহলে y1 হয়, এটা x1 - 0 লিখলে আমার x1 হয়, তাহলে y1/x1। এটা ছিল হচ্ছে আমার ব্যাসার্ধের ঢাল। তাহলে আমার কি বলে তোমাদের স্পর্শকের ঢাল হবে কি, তোমাদের আমি জানি অড ঢাল আর অড ঢাল গুণ পড়বে -1, তাহলে স্পর্শকের ঢাল হবে এরকম যে স্পর্শকের ঢাল উল্টা মানে উল্টা চিহ্ন, ঢাল হবে তোমাদের এটা বলতে পারো এম ধরলাম -x1 ডিভাইডেড বাই y1, বুঝতে পারছো? মানে উল্টা চিহ্ন, বুঝতে পারছো? সো আমাদের দেখো এই 1 নং সমীকরণে বা স্পর্শক সমীকরণে শুধু ঢালটাই আননোন ছিল। সো আমি এবার কিন্তু ঢালটা বের করে ফেলছি। সো আমি এবার স্পর্শকের সমীকরণ কিন্তু বের করতে পারবো। সো তুমি বলতে পারো যে সুতরাং স্পর্শকের মানে ঢাল দিয়ে দেখাচ্ছি, স্পর্শকের সমীকরণ এরকম যে y - y1 = m * m হচ্ছে তোমাদের মাইনাসের x1 x - x1 এরকম আসে। সো তুমি গুণ করে দিতে পারো y1 দ্বারা এরকম। তাহলে এটা কি আসে যে y1 মাইনাসের y1 স্কোয়ার ইকুয়াল টু তোমাদের এখানে আছে যে মাইনাসের x1 প্লাসের x1 স্কোয়ার এরকম আসে। এটাতে জাস্ট গুণ করে দিছি। তাহলে তোমরা কি করতে পারো, চলকগুলো এক পাশে নিয়ে আসো। যেমন আমি কি এটা ছিল, এটা চলে গেছে, তাহলে এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে হবে x1 প্লাসের y1 ইকুয়াল টু তোমরা বলতে পারো এরকম যে আমি ধ্রুবগুলোকে এক পাশে নিই, তাহলে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার এরকম আসে, বুঝতে পারছো? x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার এরকম আসে। সো এটা যদি এরকম আসে তাহলে দেখো আমি আরেকটা জিনিস জানি, যেমন এখানে একটা জিনিস বোঝার ব্যাপার আছে। যেমন দেখো আমাদের
এই যে এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার, দেখো আমার এই বৃত্তটা কিন্তু দেখো এই বৃত্তটার সমীকরণ ছিল এক্স প্লাস ওয়াই স্কোয়ার টু আর স্কোয়ার। সো আমার এই বৃত্তটাও কিন্তু এক্স ওয়ান ওয়ান বিন্দুগামী, বুঝতে পারছো? মানে এক্স ওয়ান ওয়ান বিন্দু যেহেতু আমার এই বৃত্তের পরিধির উপর অবস্থিত, তাহলে আমার এই বৃত্তটা অবশ্যই কি আমার এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী। তাহলে অবশ্যই এক্স ওয়ান ওয়াই আর ওয়াই ওয়ান বিন্দু দিয়ে আমার কি এই বৃত্তটা সিদ্ধ হবে। তাহলে যদি তুমি ওকে একটু সিদ্ধ করে দাও তাহলে এরকম আসলে দেখো, মানে এক্সের জায়গায় আমি বসাবো এক্স ওয়ান, তাহলে এক্স ওয়ান স্কোয়ার প্লাসের ওয়াই জায়গায় বসবো ওয়াই ওয়ান, ওয়ান এস ইকুয়াল আমার কি আর স্কোয়ার আসে, এরকম আসে। সো এরকম আসা মানে কি দেখো এইটা যেহেতু আমার এই এই বিন্দু দ্বারা ও সিদ্ধ হবে, তাহলে এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান, মানে এক্সের জায়গায় লিখছি এক্স ওয়ান, ওয়াই এর হচ্ছে ওয়ান, তাহলে এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার আর স্কোয়ার এরকম আসে। তাহলে এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার হলে দেখো আমার এই এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার এখানে আসছে, তাহলে এটার জায়গায় আমি আর স্কোয়ার বসাতে পারবো। এটা তো আমার বলাই আছে, তাই না? সো তুমি কী করো, এখানে আর স্কোয়ারটা বসাই দেবে, তাহলে এরকম আসে যে এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান ইকুয়াল টু আর স্কোয়ার। এই যে জিনিসটি বলে এটা হচ্ছে আমার কি স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ। সো এটা হচ্ছে আমরা ঢাল দিয়ে দেখলাম, ঢাল দিয়ে দেখা যায়। এবার তুমি কি করতে পারো, সরলরেখার সমীকরণ দিয়েও বের করতে পারো। হ্যাঁ, যেমন এবার যদি সরলরেখার সমীকরণ দিয়ে করি, সরলরেখার সমীকরণটা দিলে সবসময় একটু তাড়াতাড়ি হয়। সরলরেখা সমীকরণ, কারণ আমরা সরলরেখা পড়ছি, সো এই বসে আমাদের আইডিয়া আছে। সরলরেখা সমীকরণ দিয়ে করলে দেখো আমাদের এখানে কী হয়, যেমন আমরা কিন্তু এটা কেন করতেছি দেখো, সরলরেখার সমীকরণ দিয়ে কেন করতেছি, কারণ আমরা যখন দেখো এই মানে বৃত্তের ব্যাসার্ধের যে সমীকরণটা বের করবো, যে দুইটা বিন্দুগামী, এই দুইটা বিন্দুর মধ্যে একটা হচ্ছে আমার জিরো জিরো বিন্দু। সো জিরো জিরো বিন্দু হলে এটা কিন্তু আমাদের ওই দ্বিবিন্দুগামী সরলরেখার সমীকরণে একটা অনুসিদ্ধান্ত ছিল। সো জিনিসটা আরও অনেক ইজি হয়ে যায়। তাহলে দেখো আমরা বলতে দেখো যে আমাদের এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ এরকম ছিল, তোমার যদি মনে থাকে যে দুই বিন্দুগামী সমীকরণ ছিল এরকম যে আমরা এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এরকম ছিল। সো এখন দুটি বিন্দুর মাঝে যদি আমার একটা ছিল হচ্ছে আমাদের কি এক্স ওয়ান ওয়ান আর হচ্ছে এক্স টু ওয়াই টু বিন্দুগামী সরলরেখার সমীকরণ। সো দুইটা বিন্দুর মাঝে যদি আমার একটা মূলবিন্দু হয়, তাহলে এরকম হয় যে মানে একটি মূলবিন্দু এবং অপরটি এক্স এর বিন্দু, এরকম ছিল যে একটি মূলবিন্দু আর কি, দুইটি বিন্দু মানে একটি মূলবিন্দু, এটা অনুসিদ্ধান্ত ছিল, এবং অপরটি তোমাদের এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু হলে সরলরেখার সমীকরণ। সেটা ছিল তোমাদের এক্স বাই এক্স ওয়ান, যদি মনে থাকে এরকম, ইকুয়াল টু ওয়াই বাই ওয়াই ওয়ান, একদম ইজি আর কি। এটা ছিল আমাদের সরলরেখা, মানে দুটি বিন্দুর মধ্যে একটা যদি আমার কি হয় মূল বিন্দু হয়, তাহলে আমার সরলরেখার সমীকরণ হয় এটা। তাহলে আমি দেখো এটা দ্বারা সুন্দর মতো ব্যাসার্ধের সমীকরণটা বের করে ফেলতে পারবো। সো তুমি বলতে পারো যে দুই বিন্দুগামী ব্যাসার্ধের সমীকরণ। মানে এখানে দেখো আমাদের একটা বিন্দু হচ্ছে মূলবিন্দু, একটা হচ্ছে আমার এক্স ওয়ান ওয়ান বিন্দু। তাহলে এটাকে আমি সেমভাবে যে এক্স বাই এক্স ওয়ান ইকুয়াল টু ওয়াই বাই ওয়াই বসাতে, তাহলে এটাকে আমি কী করি, একটু কোনাকানি গুণ করে দিই, তাহলে এরকম আসে এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু তোমাদের আসে ওয়াই এক্স ওয়ান, এরকম আসে। সো এটাকে তুমি এই পাশে নিয়ে আসলে এক্স ওয়াই ওয়ান মাইনাসের বলতে পারো এরকম যে ওয়াই এক্স ওয়ান ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে আমার কি বৃত্তের ব্যাসার্ধের সমীকরণ, বুঝতে পারছো? সো এটা যদি আমার বৃত্তের ব্যাসার্ধের সমীকরণ হয়, তাহলে আমরা তো জানি স্পর্শক আর ব্যাসার্ধ কি সবসময় পরস্পর লম্ব হয়। দেখো আমার এটা ছিল আমাদের স্পর্শক, এটা ছিল আমার ব্যাসার্ধ, তাহলে কি তারা কিন্তু পরস্পর লম্ব, সবসময় তারা পরস্পর লম্ব হবে। হ্যাঁ, সো এখন দেখো তাহলে স্পর্শকের সমীকরণ বের করার জন্য আমি কি করব, এই যে তোমাদের যদি মনে থাকে আমরা জানি যে
এখানে দেখো এক্সের তোমাদের এক্সের জন্য ছিল এখানে হচ্ছে, আচ্ছা এটা না এখানে সরি, এই যে এখানে যে দেখো এখানে এক্সের সাথে ছিল y1 আর হচ্ছে তোমার y এর সাথে x1, হ্যাঁ y এর সাথে মানে y চলকের সাথে ছিল হচ্ছে আমাদের x1। সো এখন কাহিনী হবে কি যে আমার এই x এর সাথে যে y1 আছে এটা চলে যাবে আমার y এর সাথে, আর y এর সাথে যে x1 ছিল এটা চলে আসবে আমাদের x এর সাথে, তোমার যদি মনে থাকে। আর মাঝখানে যে মাইনাস ছিল এটা হয়ে যাবে প্লাস। বুঝতে পারছো? প্রচুর মশা লাগতেছে। যে আমার এখানে কি হবে যে এই y1 ছিল আমার x এর সাথে, সে চলে যাবে হচ্ছে y এর সাথে, আর x1 ছিল আমার y এর সাথে, সে চলে আসবে হচ্ছে আমার x এর সাথে। তাহলে জিনিসটা আরো সুন্দর হবে। আর মাঝখানে মাইনাসটা আমরা কি করব, প্লাস করে ফেলবো। তাহলে তবে এরকম বলতে পারবো চিত্তার পরস্পর লম্ব, যে এইরকম যে স্পর্শক, কারণ আমরা জানি যে স্পর্শক লম্ব হয় হচ্ছে ব্যাসার্ধ, মানে এটা সব সময়ের জন্য সত্য। ব্যাসার্ধ আর স্পর্শক হবে সবসময় লম্ব। তাহলে সুতরাং স্পর্শকের সমীকরণ এরকম হবে। আবার এরকম দেখো আমি বলছি কি যে এই ওয়াইনটা ছিল হচ্ছে এক্স এর সাথে, এটা চলে যাবে ওয়াই এর সাথে, আর এক্স ওয়ানটা ছিল ওয়াই এর সাথে, চলে যাবে এক্স এর সাথে। তাহলে কি হবে এক্স ওয়ান এক্স বা এক্স বলতে পারো যে এক্স এক্স ওয়ান। আর মাঝখানে দেখো তোমাদের ছিল হচ্ছে কি বলে তোমাদের কই এই মাঝখানে ছিল হচ্ছে মাইনাস, হয়ে যাবে প্লাস প্লাস, আর তোমাদের কি বলে এখানে হচ্ছে ছিল তোমাদের দেখো এক্স ছিল ওয়াই এর সাথে, সো এটাও চলে গেছে এক্স এর সাথে, আর ওয়াইটা ছিল এক্স ওয়ান ছিল ওয়াই এর সাথে, তাহলে ও চলে গেছে হচ্ছে তোমার এক্স এর সাথে, আর ওয়াই ওয়ানটা ছিল এক্স এর সাথে, ও চলে যাবে ওয়াই এর সাথে। তাহলে কি হবে দেখো ওয়াই এর সাথে চলে আসবে ওয়াই ওয়ান ইকুয়াল টু হচ্ছে আমাদের কি কি ছিল, ইকুয়াল টু হবে কে, সরি কি হবে, কি হবে বুঝতে পারছো? মানে এরকম, কারণ আমরা তো জানি যে আমাদের এক্সের সামনে যে সংখ্যাটা থাকে সেটা যায় ওয়াইয়ের সামনে, আর ওয়াইয়ের সামনে যে সংখ্যা থাকে সেটা যায় এক্সের সামনে, আর চিহ্নটা কী হয় আমার চেঞ্জ করে দিতে হয়। বুঝতে পারছো? তাহলে স্পর্শকের সমীকরণ আসছে তোমাদের এরকম। এখন আমার কে এর মানটা কিন্তু বের করতে হবে। হ্যাঁ, তো এখন দেখো আমরা জানি যে এটাই কিন্তু আমার স্পর্শকের সমীকরণ। বুঝতে পারছো? সো এই যে স্পর্শকের সমীকরণ ছিল, সো এখন আমার স্পর্শকটা কিন্তু x1 1 বিন্দুগামী। দেখো স্পর্শকটা হচ্ছে আমার x1 1 বিন্দুগামী, তাহলে অবশ্যই কি আমার x1 1 বিন্দু দিয়ে আমার স্পর্শকটা সিদ্ধ হবে। সো সিদ্ধ যদি হয় তাহলে আমি অবশ্যই বলতে পারবো যে আমি যদি এখানে মান বসাই তাহলে অবশ্যই আমার হচ্ছে মানে x এর জায়গায় x1 y এর জায়গায় y বসাই তাহলে আমার কি হবে, এই সমীকরণে সিদ্ধ হবে। বা x এর জায়গায় x1 আর y এর জায়গায় y বসলে আমি k এর মানটা পাবো। ঠিক আছে, মানে এই সমীকরণে x এর জায়গায় x1 বসাবো, y এর জায়গায় y বসাবো। তাহলে দেখো যদি বসাই এরকম আসে যে মানে এই রাইট সাইডে বসাবো, তাহলে এটা এরকম আসে যে লেফট সাইডে এটা ছিল এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান ইকুয়াল টু আমাদের এখানে মানটা বসাবো এক্স এর জায়গায় এক্স এর বসাবো, তাহলে কি এক্স ওয়ান ইন্টু এক্স ওয়ান, তাহলে এক্স ওয়ান স্কোয়ার প্লাসে এখানে যে ওয়াই মানে ওয়াইন বসাবো, তাহলে ওয়াইন ইন্টু ওয়াইন ইকুয়াল টু ওয়াইন স্কোয়ার। দেখো একটু পরিচিত লাগছে, এটা হচ্ছে আমার কে এর মান। বুঝতে পারছো? কারণ দেখো আমার হচ্ছে কে এর মান বের করার জন্য আমার স্পর্শক তো আমরা জানি x1 1 বিন্দুগামী, তবে সমীকরণে আমি x1 1টা জাস্ট মানে এটা তো আমার স্পর্শকের সমীকরণ ছিল। সো আমার এই স্পর্শকটা যদি x1 1 বিন্দুগামী, তাহলে এই সমীকরণে আমি কি x এর জায়গায় x1 আর y এর জায়গায় কি করছি 1 বসাই দিয়েছি। তাহলে আমি কি করতে পারছি যে কে এর মানটা আমি পেয়ে গেছি, মানে x1 স্কোয়ার প্লাস y স্কোয়ার। ঠিক আছে, সো এখন দেখো আমার বৃত্তের যে সমীকরণ ছিল সেটা ছিল হচ্ছে এটা, মানে একটু আগে দেখাইছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এটা ছিল আমাদের বৃত্তের সমীকরণ। হ্যাঁ, সো এখন দেখো আমার এক্স ওয়ান ওয়ান বিন্দুটা কিন্তু আমরা দেখছি বৃত্তের পরিধিত অবস্থা, তাহলে অবশ্যই কি আমার এক্স ওয়ান ওয়ান বিন্দু দিয়ে কি বৃত্তটাকে সিদ্ধ হবে। তাহলে আমি কী করি যে বৃত্তের সমীকরণে এক্স ওয়ান ওয়ানটা কি বসিয়ে দিই, তাহলে বসিয়ে দিলে এরকম হয়েছে যে একটু আগে দেখাইছি এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এটা ছিল। সো তাহলে আমি এইটাই এখানে মানটা বসাই দিই এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার জায়গায় মাইনাস করে বসাই দিই। তাহলে তুমি এরকম লিখতে যে এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান ইকুয়াল টু আমার আর স্কোয়ার।
এইটা। সো দেখো সেম জিনিস আসছে, মানে এটাই আমার স্পর্শকের সমীকরণ। সো এই দুইভাবে তোমরা স্পর্শকের সমীকরণ খুব ইজিলি বের করে ফেলতে পারো। মানে মেন কথা হচ্ছে ভাই, এখন তোমরা বলতে পারো যে ভাই আমি ঢাল দিয়ে করব নাকি সরলরেখার সমীকরণ দিয়ে করব। মেন কথা, যদি দুটি বিন্দুর মাঝে একটা বিন্দু মূল বিন্দু হয় তবে অবশ্যই মানে সরলরেখা দিয়ে করাটাই সহজ। হ্যাঁ, সরলরেখার সমীকরণ দিয়ে করাটাই সহজ। কারণ দেখো এখানে আমার ঢাল কষ্ট করে বের করে দেন সমীকরণে বসে লাগতেছে না, ডিরেক্ট বের হয়ে যাইতেছে আর কি। হ্যাঁ, জাস্ট কে মানটা লাগতেছে। কিন্তু যদি তোমার এরকম হয় যে মানে তোমাদের কেন্দ্রটা যদি মূল বিন্দু না হয়, তবে আমরা আর কি মানে মোটামুটি এই সূত্রটা করা একটু কঠিন হতো। হ্যাঁ, বুঝতে পারছো? মানে এই দুই বিন্দু আমি সরলরেখা, এখানে দেখো আমাদের এই যে সমীকরণটা ইউজ করছি এখানে, এটা কিন্তু এটা হইতো আর কি। তাহলে কি একটু কঠিন ছিল, কিন্তু মূল বিন্দু ছিল দেখেই তো আমাদের এটা সহজ হয়েছে, এই জন্য আমরা এইভাবে করছি। সো এটা হচ্ছে আমাদের ব্যাপার। সো ঢাল দিয়ে করলেও আমাদের এরকম আসে, বুঝতে পেরেছো? যে স্পর্শক সমীকরণ, আর আমাদের তোমরা যদি ইয়া করো আর কি সরলরেখার সমীকরণ দিয়ে করো, তাও এভাবে করতে পারবো। সো এই হচ্ছে ব্যাপার। সো এখানে এইভাবে করলে তোমাকে শুধু জানতে হবে যে আমার স্পর্শকের ঢালটা কত আর কি। হ্যাঁ, এইভাবে করলে সো স্পর্শকের ঢাল বের করলে আমরা এখানে করতে পারি এইভাবে। হ্যাঁ, সো মেইন অঙ্কগুলো আসলে আমরা ঢাল দিয়ে বেশি করি, কারণ সবসময় আমার কেন্দ্র হচ্ছে 0 0 থাকে না। সো তুমি একটা বিন্দু আর কি 0 0 বিন্দু, আর একটা হচ্ছে x1 বিন্দু দিয়ে আর কি বৃত্তের সমীকরণ, বৃত্তের ব্যাসার্ধের সমীকরণ বের করতে পারবে না সবসময় তো আমার কেন্দ্রটা 0 0 থাকবে না। তখন আমার কি হবে, বেশিরভাগ ক্ষেত্রে আমার কেন্দ্র 0 0 থাকে না, এই জন্য আমরা কি করি যে ঢাল দিয়ে করার চেষ্টা করি, কারণ তখন আমার ওই দুই বিন্দু সরলরেখার সমীকরণটা একটু কঠিন হয়। সো সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম অঙ্ক হচ্ছে ঢাল দিয়ে করবো। বাট যখন দেখবো হচ্ছে আমাদের একটা কেন্দ্র হচ্ছে 0 0 বিন্দুতে, তখন আর একটা হচ্ছে x1 বিন্দু, তখন আমার কি বৃত্তের ব্যাসার্ধটা সমীকরণ আমরা হচ্ছে খুব সহজে বের করতে পারি। দেন হচ্ছে আমরা কি করতে পারি, যে স্পর্শকের সমীকরণ বের করি, তখন হচ্ছে সরলরেখার সমীকরণ দিয়ে করি আর কি। সো এটা গেল। সো এরপর হচ্ছে তোমাদের, চলো আমরা মানে সবসময় তো তোমার কেন্দ্র 0 0 থাকবে না, আর কেন্দ্র আমরা তো জানি যে 0 0 থাকলে হচ্ছে আমার কি হয়, বৃত্তের সমীকরণটা সবচেয়ে সহজ হয়। আর এই জিনিসগুলো তোমরা খুব সহজে বের করে ফেলতে পারবা, মানে খুব সহজে তোমরা বৃত্তের কি বলে স্পর্শবিন্দু, তারপরে স্পর্শবিন্দুর সমীকরণ, দেন হচ্ছে শর্তগুলো সব বের করতে ফেলতে পারবা। এখন কথা হচ্ছে যদি আমার কেন্দ্রটা ধরো 0 0 না থাকে, যদি অন্য কোথাও থাকে, সো এটার জন্য একটা দেখালে হয়, যেমন এক্সটেনশন 3 বলতে পারো এটাকে। মানে তোমরা এটা আসলে বৃত্তের সাধারণ সমীকরণটা নিয়ে আমরা কাজ করতে পারি, যে এরকম বলতে পারো যে ফর জেনারেল ইকুয়েশন অফ সার্কেল, এটাই আমাদের বেশি জানা দরকার। কারণ ম্যাক্সিমাম তোমাদের বৃত্তের সমীকরণে থাকে হচ্ছে x² + y² + 2gx + 3y + 6 0, বা তোমাদের 0 0 বিন্দু থাকে না। সো ধরো এটা আমি একটা বৃত্ত নিলাম, এটাও খুব বেশি কঠিন না, প্রথমে একটু কঠিন লাগবে, বাট দেখানোর পর দেখবো ইজি লাগতেছে। যেমন এটা হচ্ছে আমার একটা বৃত্ত। সো এই বৃত্তের সমীকরণ ধরো এরকম, মানে এবার আমরা একটু কঠিন বৃত্ত দিচ্ছে, x² + y² + 2gx + 2fy + c = 0। সো এটা হচ্ছে আমার 1 নং বৃত্ত। বৃত্তের সমীকরণ দেওয়া মানে আমি কেন্দ্র আর ব্যাসার্ধ জানি। কেন্দ্র হচ্ছে আমাদের c ছিল -g, -f, আর ব্যাসার্ধ আর ছিল হচ্ছে r √g² + f² - c। এটা ছিল আমাদের ব্যাসার্ধ। কেন্দ্র আর ব্যাসার্ধ জানি, এটা হচ্ছে আমাদের কেন্দ্র। সো কেন্দ্র জানি হচ্ছে -g, -f আছে।
তাহলে এখন দেখো বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ আমি জানি, বৃত্তের সমীকরণ দেওয়া আছে। সো সেম আগের মতোই আমার ধরো মানে এই হেডলাইনটা এটাই আর কি, স্পর্শবিন্দু দেওয়া থাকলে স্পর্শকের সমীকরণ। সো ধরো আমাকে এখানে একটা বিন্দু দিচ্ছে, এটা হচ্ছে আমাদের, আচ্ছা বৃত্তের ব্যাসার্ধ কিন্তু তোমাদের এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। সো আমাদের এই বৃত্তের পরিধিতে একটা বিন্দু দিচ্ছে, যেটা হচ্ছে আমাদের x1 y1 বিন্দু, x1, y1 বিন্দু। সো যদি বিন্দু হয়, সো এটা হচ্ছে আমাদের ধরো স্পর্শ বিন্দু, স্পর্শ বিন্দু আর কি। আর মানে এটা আমার একটা বিন্দু দেওয়া আছে x1, যেটা স্পর্শ বিন্দু আর কি। সো আমাকে হচ্ছে তোমাকে বলছে যে x1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, বা এই স্পর্শ বিন্দুতে স্পর্শকের সমীকরণ। সো এটা হচ্ছে আমার ধরো স্পর্শকটা, মানে আগের মতোই এটা হচ্ছে আমার স্পর্শক। সো সমীকরণ দেয়নি, বলছে যে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, বুঝতে পারছো? সো ফার্স্ট কাজ হচ্ছে তোমার কি করবো, যে আমরা এখানে মেনলি হচ্ছে একটু পরে দেখাইতেছি। যেমন দেখো আমার অবশ্যই আমরা কিন্তু এখানে জানি যে অবশ্যই আমার এই যে বৃত্তের ব্যাসার্ধটা আছে, বৃত্তের ব্যাসার্ধ স্পর্শকের উপর অলওয়েজ লম্ব, বা এটাকে অনেক সময় ব্যাসার্ধটাকে অবিলম্ব বলে, ঠিক আছে? ব্যাস বা ব্যাসার্ধকে অবিলম্ব বলে অনেক সময়, এটা সামনে আমি আলোচনা করবো। তোমার বই থেকে অনেক সময় অবিলম্ব নিয়ে আলোচনা করছে, কেন বলছে? কারণ স্পর্শকের উপর সবসময় আমার কি বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধটা কি অবশ্যই লম্ব হয়। সো এটা হচ্ছে লম্ব। এখন দেখো আমার স্পর্শ বিন্দু বের করার ক্ষেত্রে তোমার ফার্স্ট কাজ হচ্ছে তোমরা কি করবে, এই x1 বিন্দুটা যেহেতু বৃত্তের পরিধিতে আছে, তোমরা কি করবে x1 বিন্দুটা বৃত্তের সমীকরণে বসাই দিবা, মানে x এর জায়গায় x1, y জায়গায় y1টা বসাই দিবা, মানে সিদ্ধ করে দিবা জাস্ট। সো এখন দেখো আমি সেটাই করি, যে বৃত্তটি অবশ্যই কি এটা আসলে তোমার কাজে লাগবে সামনে, কেন বসাইছি এটা জানার দরকার নেই, তুমি জাস্ট বসাই দিবা বৃত্তটি x1 y1 বিন্দু আমি, কারণ একটা সময় দেখবো এই সমীকরণটা কাজে লাগতেছে। তাহলে আমার এটা কি হবে, যেমন তাহলে আমি x এর জায়গায় x1, তাহলে x1 স্কয়ার প্লাস এর y1 স্কয়ার প্লাস এর 2g x1 প্লাস 2f y1 প্লাস c ইকুয়াল টু 0। এটা ধরো আমার 2 নং সমীকরণ, বুঝতে পারছো? জাস্ট আমি কি করছি, x এর জায়গায় x1, মানে বৃত্তটাকে আমি সিদ্ধ করে দিছি। এখন সত্যি কথা বলতে যেভাবে করো না কেন, মানে এটা একটু কঠিন হবে, কারণ তুমি মানে একটা বাজে বৃত্ত নিয়েছি, বা 0 কেন্দ্রবিষ্ট বৃত্ত না। সো এটা আসলে সবসময় মানে এই বিন্দুটা আমি এখানে সমীকরণে বসাই দিব, বৃত্তের সমীকরণে বসাই, কারণ এটা আমার কাজে লাগে। শুধু বৃত্তের জন্য না, তুমি যে কোনো বক্ররেখার জন্য হোক, তুমি কী করবে, যে যদি বলো যে এই বিন্দুটা এটার উপরে অবস্থিত, তাহলে ওই বিন্দুটা আগে তুমি কী করবে, ওটার সমীকরণে বসিয়ে দেবে, বসিয়ে দিয়ে একটা সমীকরণ বানিয়ে নিবে, আর সমীকরণটা একদিন না একদিন তোমার অবশ্যই কি কাজে লাগবে। হ্যাঁ, সো এখন দেখো যে আমার এই সরলরেখাটা কী করছে, বৃত্তটাকে কী করছে, আমার স্পর্শ করছে, বুঝতে পারছো? মানে এই সরলরেখাটা আমার এই বৃত্তকে স্পর্শ করছে। সো এখন আগের মতোই তুমি কি, যেহেতু স্পর্শ করছে, এটা একটা স্পর্শক, সো স্পর্শকের সমীকরণ আমরা আবার দুইবার বের করতে পারি, একটা হচ্ছে ঢাল দিয়ে, আর একটা হচ্ছে সরলরেখার সমীকরণ দিয়ে আর কি। সো আমরা হচ্ছে আগে ঢাল দিয়ে করব, কারণ দেখো এখানে আমার আমি আগেই বলছি যে সরলরেখার সমীকরণ দিয়ে তখন সবচেয়ে বেশি করে যখন আমরা দেখি যে এই দুইটা বিন্দুর মধ্যে একটা বিন্দু হচ্ছে মূল বিন্দু, কিন্তু এখানে তো মূল বিন্দু নাই, এখানে -g, -f বিন্দু। সো আমরা আগে ঢাল দিয়ে করে আগে এই ব্যাসার্ধের সমীকরণটা বের করি। সো ধরো ঢাল দিয়ে করলে, মানে ঢাল দিয়ে করবো, ঢাল দিয়ে করলে তোমার কি হবে, দেখো আমাদের ব্যাসার্ধের ঢালটা কি হবে, দেখো কোটিদ্বয়ের অন্তর, মানে MR, কোটিদ্বয়ের অন্তর। দেখো এটা ছিল হচ্ছে আমার y1, আর এটা কি আমার প্লাস মাইনাস ছিল, তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে হচ্ছে y1 প্লাস f, y1 প্লাস f, আর এটা হচ্ছে তোমাদের x1 প্লাস g, এরকম বের হচ্ছে আমাদের ব্যাসার্ধের ঢাল। তাহলে যেহেতু আমার কি হয় যে ব্যাসার্ধ আর স্পর্শক লম্ব, তাহলে তোমাদের স্পর্শকের ঢাল হবে এরকম, স্পর্শকের ঢাল হচ্ছে আমার ধরো m মাইনাস, আর এটা হচ্ছে উল্টাই দিবা আর কি, মানে চিহ্নটা বিপরীত করে দাও, এটাকে উল্টাই দিবা আর কি। তাহলে x1 প্লাস g
y1 প্লাস এফ এরকম আসে। সো এটা হচ্ছে তোমাদের স্পর্শকের ঢাল। এখন আমরা তো আগেই জানি যে এটা হচ্ছে আমার এক বিন্দুগামী সরলরেখা, কারণ স্পর্শ এই বিন্দুগামী। তাহলে দেখো আমার কি হয়, আমরা এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ অ্যাপ্লাই করতে পারি। তাহলে তুমি বলতে পারো যে এরকম যে x1 y1 বিন্দুগামী স্পর্শকের সমীকরণ। তাহলে এটা আগের মতোই, মানে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। সো m এর মানটা আমি বের করে নিয়ে আসছি, সো বসাই দিতে পারবো, এরকম আসে y মাইনাস y1 ইকুয়াল টু m এর জায়গায় বসাই দেবো এই মানটা, একটু বাজে হবে। তাহলে x1 প্লাস g, এটা হচ্ছে y1 প্লাস f, এটা হচ্ছে x মাইনাস x1, এরকম আসে। বুঝতে পারছো? সো তাহলে দেখো এটাকে আমি একটু মানে ভেঙে দিই। তাহলে এখানে আছে আমার y মাইনাস y1, আর এখানে আছে y1 প্লাস এফ ইন্টু y1 প্লাস এফ, আর এখানে আছে হচ্ছে মাইনাস আছে হচ্ছে x1 প্লাস জি ইন্টু x মাইনাস x1, এরকম আসে। সো এটাকে তুমি গুণ করে দিতে পারো, একটু বাজে হবে আর কি। দেখো গুণ করলে আর কি কী হয়, যেমন তোমাদের y1 দ্বারা যদি একটু গুণ করো, এটাকে যদি y, তাহলে কি হয় আমাদের y1, আর এটা করে যে তোমাদের fy আসে। হ্যাঁ, তাহলে এরকম হয় যে y1 প্লাসের fy, এবার মাইনাস y1 দ্বারা গুণ করে, তাহলে মাইনাসের y1 স্কোয়ার মাইনাসের কত fy1, এরকম fy1 ইকুয়াল টু তোমাদের এখানে সেমভাবে আমাদের মাইনাস ছিল একটা, তাহলে তোমাদের x1 x হতে পারে এরকম, বা x1 তারপর তোমাদের করলে হচ্ছে মাইনাসে মানে প্লাস হয়ে যাবে, প্লাস x1 স্কোয়ার দেন তোমরা জি দ্বারা গুণ করো, তাহলে হচ্ছে মাইনাসের gx মানে gx, তারপরে কী হবে তোমাদের দেখো প্লাসের gx1, এরকম আসে। সো তাহলে দেখো কি আসে, আমি যদি একটু এটাকে এই পাশে নিয়ে আসি, মানে x1 মানে চলকটা একটু একসাথে রাখার চেষ্টা করতেছি, মানে x1 প্লাস y1, মানে এটাও চলক এটাও চলক, সো দুটাকে পাশাপাশি লিখলাম। দেন তোমাদের প্লাসের আর কি আছে দেখো, আমাদের জি কই আছে দেখো, জির সাথে কিন্তু চলক আছে, যে জি আছে, তাহলে এটাকে আমি লিখি প্লাস gx দেন প্লাস fy, লিখি প্লাস gx প্লাস fy, এটাকে লিখলাম যে তোমাদের প্লাস gx প্লাস fy, দেন হচ্ছে তোমাদের এগুলো সব কিন্তু চলক আমার, বুঝতে পারছো? কারণ দেখো এখানে আমাদের xy আছে সব, আর এখানে আমি কি করি, এগুলো হচ্ছে ধ্রুবক পদগুলো এক পাশে রাখি। যেমন এখানে দেখো আমাদের x1 স্কোয়ার ছিল, তারপর হচ্ছে তোমাদের এখানে y1 স্কোয়ার ছিল পাশে, তাহলে এটা হচ্ছে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার, মানে ধ্রুবকটা একটা x1 স্কোয়ার, এটা y1 স্কোয়ার। দেন তোমাদের দেখো এগুলো আসছে তোমাদের সবই এরকম, মানে ধ্রুবক, এটাও ধ্রুবক, দেন এখানেও এটাও ধ্রুবক, তাহলে তোমাদের বলতে হচ্ছে প্লাস gx1 প্লাস gx1 gx প্লাসে তোমাদের fy1, এরকম আসে। সো এরকম একটা জিনিস আসছে, মানে fyn পর্যন্ত। এখন দেখো আমাদের যে এখানে একটু দেখো যে আমাদের এখানে যখন মানটা বসেছিলাম, মানে বৃত্তের সমীকরণ x1, কারণ আমি আগেই বলছিলাম এটা কাজে লাগবে এক সময়। দেখো এই যে রাইট সাইডটা আছে, মানে আমাদের এই সমীকরণের রাইট সাইড, এই রাইট সাইডে আছে এই জিনিসটা, আর এখানে লেফট সাইডে কি আছে, মানে বৃত্তের সমীকরণ যখন আমি x1 1টা বসাম, তখন দেখো x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার, এখানে হচ্ছে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার, এখানে আছে তোমাদের 2gx1, এখানে আছে শুধু gx1, আর এখানে আছে তোমাদের 2, এখানে আছে কি 2fy1, এখানে আছে কি fy1, এখানে আছে প্লাস c আছে, তার মানে আমার এখানে প্লাস সিটা নাই। আর দেখো এটা এখানে একটা gx1 আর একটা fy1 কিন্তু কম আছে, বুঝতে পারছো? মানে বলতে পারো যে gx1 প্লাস fy1, হ্যাঁ। সো এটা আছে এখানে, মানে gx1 আর fy1, কিন্তু আমার সমীকরণে কিন্তু ছিল 2gx1 আর 2fy1 প্লাস c, হ্যাঁ।
কিন্তু শুধু এখানে আছে তোমাদের gxn প্লাস fy1। হ্যাঁ, মানে তোমাদের দুটি gxn প্লাস f1 থাকার কথা ছিল, কারণ দুইটা হলে তো আমার কী হয়, টু gxn আর 2f1 আছে একটা কম। তাহলে উভয় পাশে আমরা যদি কী করি যে আরেকটা gxn প্লাস f1 প্লাস c দ্বারা যদি যোগ করে দিই, তাহলে কিন্তু আমরা এই জিনিসটা চলে আসে, মানে এই উভয় পাশে। বুঝতে পারছো? মানে একটা gxn প্লাস f1 প্লাস c শুধু এখানে যোগ করে দিই, তাহলে দেখো এখানে কী হয়ে দুইটা gxn প্লাস দুইটা fyn হয়ে যাবে, প্লাস হচ্ছে c হয়ে যাবে। সো এই পাশে আর এই পাশে যোগ করে দেবো, মানে এই পাশে আর এই পাশে যোগ করে দেবো, কারণ উভয় পাশে যোগ করে কোনো সমস্যা নেই, মানে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এটাই করি, যেমন আমাদের এরকম ছিল এখানে যে xx1 প্লাস yy1 প্লাস হচ্ছে তোমাদের ছিল gx প্লাস ছিল তোমাদের gx এর সাথে আমি gx এর সাথে আমি কী করি gx1 একটা যোগ করে দিতেছি, gx1 প্লাস আমার fy ছিল, এটার সাথে আমি কী হচ্ছে fy1 একটা যোগ করে দিতেছি, f1 আর হচ্ছে প্লাস c যোগ করলাম। তাহলে এখানে আমার কী হবে আবার x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার, মানে যেটা ছিল প্লাসের, দেখো আমি যেহেতু একটা যোগ করছি, সো এটা আমি একটু দেখাই দিচ্ছি। তাহলে এখানে হবে 2gx1 প্লাস 2fy1 প্লাস c ইকুয়াল টু তোমার ইকুয়াল টু কিছু না, কারণ এটা তো ইকুয়ালেরই পাশে। সো আমি এখানে কী করছি, জাস্ট এই জিনিসটা যোগ করে দিচ্ছি, মানে তুমি সাইড নোটটা দিবা যে উভয় পাশে আমি কী করছি যে এটা যোগ করে দিচ্ছি, মানে gx1 প্লাসের f1 মানে একটা একটা করে প্লাসের c এটা যোগ করে দিছি। ঠিক আছে, কেন যোগ করছি দেখো, এই পুরো মানটার মান কিন্তু আমার এখন শূন্য হয়ে যাবে, x প্লাস 1 প্লাস 2gx1 প্লাস 2 এই পুরো মানটার মান আমার 0 হয়ে যাবে। কারণ কেন, আমি এই যে এখানে দেখাই দিচ্ছি, কারণ আমি এখানে বৃত্তের সমীকরণে x1 বসাই এই যে একটা সমীকরণ বানিয়ে নিয়েছিলাম। বুঝতে পারছো? মানে রাইট সাইডটা কিন্তু আমার পুরো শূন্য চলে আসছে, এইটার জন্য আমি কিন্তু এই কাজটা করছি। তাহলে দেখো 0 বসালে কিন্তু আমার স্পর্শকের সমীকরণ চলে আসছে। তাহলে দেখো আমার কি চলে আসলো, মানে রাইট সাইড যদি 0 হয়ে যায়, তাহলে xx1 প্লাস yy1 প্লাসে তোমাদের কী হয়, যদি আমি একটু জিটা কমন নেই, তাহলে g ইন্টু তোমাদের x প্লাস x1 প্লাসের f ইন্টু y প্লাস y1, কারণ দুটো f y প্লাস 1 প্লাস c, এই যে জিনিসটা পেলাম, এটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। স্পর্শকের সমীকরণ মানে তোমাদের যদি কেন্দ্র থাকে হচ্ছে -g - f, আর বৃত্তের তোমাদের কি বলে সমীকরণ থাকে হচ্ছে তোমাদের যে কোনো সমীকরণ, মানে বৃত্তের সাধারণ সমীকরণ x প্লাস y প্লাস 2gx প্লাস 2 প্লাস c করলে 0, তখন আমরা ডিরেক্ট এই সূত্র দিয়ে অবশ্যই আমরা কি করতে পারি, বৃত্তের যে স্পর্শকটা আছে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে পারি। দেখো এটা কিন্তু আমি তোমাদের বৃত্তের যেই সমীকরণ আছে ওটা দেখি বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করে ফেলতে পারবো। বুঝতে পারছো? সো এটা হচ্ছে ব্যাপার। সো এখন কথা হচ্ছে ভাই, অনেকে বলে ভাই এইসব সূত্র মনে রাখা তো অনেক কঠিন বলতে অনেকে মনে করে যে ভাই বৃত্তের সমীকরণ আমাকে ডিসাইড করতে হবে, দেন হচ্ছে আমার সমীকরণ অনুসারে বৃত্তের সূত্র দিতে হবে, যেমন কেন্দ্র যদি 0 0 হয়, ব্যাসার্ধ যদি r হয়, তখন আমার স্পর্শকের সমীকরণ হয় xx1 প্লাস y1 ইকুয়াল টু r স্কোয়ার, এটা হয়। সো এটা মুখস্থ রাখা কঠিন। দেন অনেকে বলে যে ভাই বৃত্তের যদি সাধারণ সমীকরণ হয় বা কেন্দ্র যদি অন্যখানে হয়, তখন আমাদের ওই বৃত্তের স্পর্শকের সমীকরণ হয় এটা, মানে x1 y1 বিন্দুগামী হলে স্পর্শকের সমীকরণ হয় এটা। সো এগুলো আসলে মনে রাখা কঠিন। আসলে সত্যি কথা বলতে এই যে দুইটা জিনিস দেখালাম, তোমাদের স্পর্শকের সমীকরণ মানে বৃত্ত হতে আমি স্পর্শকের সমীকরণ বের করা, এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে সহজ সূত্র। বুঝতে পারছো? মানে বৃত্তের মতো তুমি মানে বৃত্তের মতো সূত্র পড়ছো, সবচেয়ে সহজ সূত্র এটা। মানে এটা দেখতে কিন্তু আমাদের বৃত্তের মতোই, দেখো মানে বৃত্তের যত সূত্র তুমি পড়ছো সেই সূত্রের ভিতরে সবচেয়ে সহজ হচ্ছে আমাদের এই সূত্রগুলো। কারণ কেন আমি একটু পরে বলতেছি। সো সেটা একটু বোঝার জন্য তোমাকে মানে আবার একটু ভালো করে দেখায়, মানে শুরু থেকে, যেমন আমাদের যখন আমি বলছিলাম যে এইরকম ধরো এখানে একটু দেখায় যে বৃত্তের কেন্দ্র যখন ছিল হচ্ছে 0 0 তে, আর বৃত্তের ব্যাসার্ধ ছিল r, তখন আমার বৃত্তের সমীকরণ ছিল এটা। মানে এটা হেডলাইন হচ্ছে এরকম যে
বৃত্তের সমীকরণ হতে সরাসরি স্পর্শক সমীকরণ বের করা। দেখো বৃত্তের সমীকরণ সরাসরি স্পর্শকে বের করা। মানে দেখো আমাদের প্রথমে বৃত্তের সমীকরণ ছিল এরকম, মানে কেন্দ্র 0 0 ছিল আর ব্যাসার্ধ r ছিল, তখন আমাদের বৃত্তের সমীকরণ ছিল এটা। x² + y² = r²। এটা ছিল বৃত্তের সমীকরণ। সো ওরা বলে যে আমরা বৃত্তের সমীকরণ থেকে নাকি ওই বৃত্তের পরিধির উপর একটি বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে পারবো। সো আমাদের দেখো বৃত্তের পরিধির উপর কিন্তু একটা বিন্দু ছিল x1 y1। সো আমাকে এই যে x1 বিন্দুটা আছে, সো ওই x1 y1 বিন্দুতে মানে স্পর্শকটা বের করতে হবে। হ্যাঁ, সো সেখানে আমরা পাইছিলাম এরকম, মানে স্পর্শকটা সমীকরণ পাইছিলাম এরকম, যদি তোমাদের মনে থাকে, মানে x1 + y1 = r², এরকম পাইছিলাম। বা এখানে x1² + y² ছিল এরকম, বুঝতে পারছো? এখন ওরা বলে যে বৃত্তের সমীকরণ থেকে নাকি আমরা স্পর্শকের সমীকরণ বের করতে পারি। কিভাবে? সো এখন দেখো, বা তোমরা এরকম বলতে পারো যে ভাই এটা কিভাবে সম্ভব, কারণ মানে একটা সরলরেখার সমীকরণে x এর y এর পাওয়ার থাকে হচ্ছে 1, কিন্তু একটা বৃত্তের সমীকরণে তো আমার x এর y পাওয়ার থাকে 2, মানে x² y²। কিভাবে সম্ভব যে একটা বৃত্ত থেকে আমি একটা সরাসরি একটা স্পর্শকের সমীকরণ বা একটা সরলরেখার সমীকরণে চলে আসবো? সো এটার জন্য আমাদের মানে চলো এই সমীকরণটাকে আমরা একটু রিরাইট করি, বুঝতে পারছো? মানে বৃত্তের সমীকরণটাকে একটু রিরাইট করব মানে হচ্ছে আমরা এটাকে একটু ভেঙে লিখবো মানে এরকম যে এই যে x² আছে, এটাকে আমি লিখবো এরকম। দেখো x² মানে কি x × x, আর y² মানে কি y × y, এটা ছিল r²। মানে x × x², y × y হচ্ছে y², এরকম ছিল। সো এটা আসছে, বুঝতে পারছো? আমি এটা রিরাইট করছি জাস্ট। সো এখন দেখো এটা কিন্তু আমার বৃত্তের এই সমীকরণ, মানে এই সমীকরণ এই সমীকরণ কিন্তু একই সমীকরণ, বুঝতে পারছো? জাস্ট একটু রিরাইট করছি আর কি। সো আমরা হচ্ছে এখন যে x1 y1 বিন্দুগামী স্পর্শকের সমীকরণ চাচ্ছি, তাহলে তুমি কি করো যে এই যে দুটি x আছে এখানে, এই দুটি x আর হচ্ছে দুটি y আছে, তুমি কি করো এই দুটি x এর জায়গায় আর এই দুটি y এর মধ্যে তুমি কি করো যে মানে দুটি x এর জায়গায় একটির জন্য x1 বসাই দাও, আর দুটি y এর জন্য একটি জায়গায় y1 বসাই দাও, বুঝতে পারছো? মানে এই দুটি x এর জায়গায় তুমি কি করবে, এই দুটি x আর দুটি y এর জায়গায় কি করবা যে, বা দুটি x আর দুটি y এর মধ্যে আমি কি করব, একটা জায়গায় বসাই দিব হচ্ছে তোমাদের x1, আর একটা জায়গায় বসাই দেবো y1। তাহলে কিরকম হয়, মানে এখানে দুইটা x এখানে কি দুইটা y, তাহলে একটার জায়গায় আমি বসাই দিব x1 আর বসাই দেবো y1। কারণ কেন, আমি জানি যে আমার বৃত্তটা x1 y1 বিন্দু, বা আমাদের স্পর্শকটা x1 y1 বিন্দুগামী, বুঝতে পারছো? সো স্পর্শক যদি x1 y1 বিন্দুগামী হয়, তাহলে আমি কি করি, ধরো এখানে x × x1 বসাই দিলাম, কারণ এই x এর জায়গায় আমি x1 বসাই দিলাম, আর প্লাস y y1 = r²। দেখো আমি কি করছি, এই যে xটা আছে এটার জায়গায় আমি বসাই দিই x1, আর এই যে yটা আছে ওর জায়গায় বসাচ্ছি y1, বুঝতে পারছো? তাহলে দেখো এই যে জিনিসটা আসলো, এই যে এটাই কিন্তু আমার স্পর্শকের সমীকরণ। বুঝতে পারছো? দেখো বুঝো কিনা। তাহলে দেখো আমরা বৃত্তের সমীকরণ হতে আমরা কিন্তু সরাসরি স্পর্শক সমীকরণ বের করতে পারি। জাস্ট তোমাকে বৃত্তের সমীকরণটাকে রিরাইট করে লিখতে হবে আর কি, ঠিক আছে? সো এইটা যদি বুঝো, সো এখন অনেকে বলতে ভাই এটা তো আমাদের সহজ বৃত্ত ছিল, এই জন্য আমি পারছি। কঠিন বৃত্তের জন্য কি সম্ভব? হ্যাঁ, কঠিন বৃত্তের জন্য সম্ভব। যেমন দেখো আমাদের বৃত্তের সমীকরণের এরকম ছিল যে এটা হচ্ছে, এটা গেল বৃত্তের সমীকরণটা ছিল এটা কঠিন বৃত্তের বেলায়। তোমাদের এরকম ছিল যে এরকম x² + y² + 2gx + 2fy + c, এটা ছিল আমাদের বৃত্তের সমীকরণটা আর কি, ঠিক আছে?
সো আমাদের এই বৃত্তের পরিধিটা ছিল হচ্ছে x1 বিন্দুটা, হ্যাঁ, তোমাকে x1 বিন্দু স্পর্শকের সমীকরণ বের করতে বলছে। সো তো সিস্টেম অনুযায়ী আমরা কী করব যে এই বৃত্তের সমীকরণটাকে একটু রিরাইট করব, মানে আগের মতোই রিরাইট করব, মানে এক্স স্কোয়ার জায়গায় লিখবো এক্স ইন্টু এক্স, ওয়াই স্কোয়ার জায়গায় লিখবো ওয়াই ইন্টু ওয়াই। সো এখন দেখো এটাকে লেখা যায় এক্স ইন্টু এক্স, এটাকে লেখা যায় ওয়াই ইন্টু ওয়াই, এটা প্লাস, এটা বুঝতে পারছি, এটাকে রিভাইড করছি। এখন দেখো আমাদের এখানে যে জি ছাড়া আছে কি 2x, মানে এই জি ছাড়া আছে কি 2x, তাহলে 2xকে আমরা কি লিখতে পারি x প্লাস এক্স, তাহলে আমি জি লিখলাম x প্লাস এক্স। দেখো x প্লাস এক্স কি 2x ইন্টু জি, তাহলে কোনো পরিবর্তন কিন্তু আমি করি নাই। আবার এখানে কি এফ ছাড়া আছে কি 2y, তাহলে 2yকে লিখতে পারি কি y প্লাস ওয়াই, প্লাসের এফ ইন্টু তোমাদের ওয়াই প্লাস ওয়াই, এইরকম। আর প্লাস সি আছে, থাকো, কোনো সমস্যা নেই, বুঝতে পারছো? সো এবার দেখো আমরা কি করব যে x1 বিন্দুকে আমি যখন ছিল, তাহলে আমি কি করব যে x1 একটাতে করে বসাবো আর কি। এখানে দুইটা ছিল, এখানে আমি কি করব একটা x1 বসাবো, একটা x এর জায়গায় x1 বসাবো, এখানে দুইটা ছিল, একটা y এর জায়গায় একটা y বসাবো, এখানে দুটো ছিল, একটা জায়গায় x1 বসাবো, এখানে দুটো ছিল, একটা জায়গায় y বসাবো, বুঝতে পারছো? মানে যে বিন্দুটা পরিধি থাকবে ওই বিন্দুটার স্থানে বসাবো। তাহলে দেখো এখানে কি আসে, এটা আসবে x1, এখানে আসবে প্লাস y1 প্লাস, এখানে ছিল g, আর এখানে আমি ধরো এটার জায়গায় x1 বসাবো, তাহলে x প্লাস x1 প্লাস এফ ইন্টু ওয়াই প্লাস y1 প্লাস সি ইকুয়াল টু 0। এই যে যে জিনিসটা আছে এটাই কিন্তু আমাদের ছিল স্পর্শকের সমীকরণ। দেখো একটু আগে এটা বের করছি, x x1 y1 প্লাস জি টু এক্স এক্স প্লাস x1 প্লাস এফ ইন্টু ওয়াই প্লাস 1 প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে যদি আমাদের বৃত্তের পরিধির একটা বিন্দু বলে দেয়, মানে তোমাদের বৃত্তের পরিধিতে যদি একটা বিন্দু বলে, তবে স্পর্শকের সমীকরণ বের করা কিন্তু খুব সহজ। হ্যাঁ, সো যদিও এটা পরীক্ষায় একটু কমই আসে, কিন্তু এটা একটু মাথায় রাখো যে আমি এই সরাসরি কি, আর স্পর্শ বিন্দু যদি দেওয়া থাকে ওই স্পর্শ বিন্দু আমি স্পর্শকের সমীকরণ এই খুব সহজেই, মানে যে কোনো বৃত্তের জন্য আমরা বের করতে পারবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, সো যদিও তোমাদের আমি যেটা বলছি আর কি, যে স্পর্শবিন্দু দিয়ে স্পর্শকের সমীকরণ একটু কমে বের করতে বলে, তোমাদের সব মানে বেশিরভাগ অঙ্কে দেখা যায় স্পর্শবিন্দুটা দেওয়া থাকে না, ওইটা বের করতে বলে। যদি স্পর্শবিন্দু বা অ্যান্সার দেওয়া থাকে আর ওই বিন্দু স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলে, তাহলে অবশ্যই আমরা এটা দিয়ে করতে পারবো। হ্যাঁ, সো যেটা বেশি আসে ওটা আমি একটু তোমাদের পরে দেখাচ্ছি। হ্যাঁ।